হ্যালো সবাইকে, স্বাগতম কুমিল্লা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ অ্যান্ড অ্যানালাইসিস ক্লাসে। এই ভিডিওতে আমরা কুমিল্লা ইউনিভার্সিটির বায়োলজি ফার্স্ট পেপারে বিগত বছরে কী ধরনের কোশ্চেন এসেছে এবং সামনের পরীক্ষায় কী ধরনের কোশ্চেন আসতে পারে সেই সম্বন্ধে আলোচনা করব, এবং যে প্রশ্নসমূহ এসেছে সেগুলো ব্যাখ্যা সহকারে পড়া ট্রাই করব, যাতে করে আমরা বুঝতে পারি কিভাবে আমরা যে বায়োলজির একটা কম্প্যাক্ট একটা আহ, পড়াশোনাটাকে আমরা চালিয়ে নিয়ে যেতে পারি এবং বায়োলজির উপর একটা ভালো একটা প্রস্তুতি এনশিওর করতে পারি। ওকে, সো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওকে, সো আমরা প্রথমে কুমিল্লা ইউনিভার্সিটিতে বিগত বছরে যে কোশ্চেনগুলো কোথা থেকে এসেছে সেগুলো দেখার ট্রাই করব। ওকে, সো দেখো ভাইয়া, আমরা চ্যাপ্টার ওয়াইজ আগানোর ট্রাই করব। ওকে, সো দেখো ভাইয়া, প্রথম কথা হচ্ছে, এখানে প্রথম প্রশ্ন বলতেছে কাজের দিক থেকে নিচের কোন জোড়ার সদস্যরা বেশি সাদৃশ্যপূর্ণ। ওকে, সো সাদৃশ্য থেকে কুমিল্লা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে তাহলে। ওকে, সো দেখো ভাই, অপশনগুলো কি দিছে: এডিপি, এটিপি, ডিএনএ এটিপি, আরএনএ এডিপি এবং ডিএনএ এফইডি। ওকে, সো এখানে এই যে অপশনগুলোর মধ্যে দেখো তুমি ভাইয়া, যে প্রথম অপশনটাই কিন্তু আমরা জানি এটিপিকে যদি আমরা ভাঙি, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেটকে যদি আমরা ভাঙি, তাহলে এডিপি অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট প্লাস একটা ফসফেট অণু তৈরি হয়। অর্থাৎ আমাদের এটিপিকে ভাঙলে আমরা এডিপি পাই। ওকে, সো তার মানে এই দুইটার মধ্যে একটা সাদৃশ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। ওকে, সো তাহলে আমাদেরকে এখানে প্রশ্ন করছে বেশি সাদৃশ্যপূর্ণ কোনটা, তার মানে এ নাম্বার হচ্ছে বেশি সাদৃশ্যপূর্ণ। বাকিগুলা যদি একটু দেখি ভাইয়া, বলছে যে ডিএনএ এটিপি, তারপর আরএনএ এডিপি, ডিএনএ এফইডি। দেখো ভাইয়া, আমরা ডিএনএ আর এটিপির মধ্যে তেমন কোনো সাদৃশ্য পাই না, যেমনটা আমরা এডিপি এবং এটিপির মধ্যে পাই। এটিপি হচ্ছে কি আমাদের শক্তি উৎপাদন করে, আর ডিএনএ হচ্ছে আমাদের যে বংশগতির যে বাহক। ওকে, তারপর আরএনএ কি, আরএনএ হচ্ছে মানে একটা বংশগতির বাহক রূপে কাজ করে, এটা ইয়ার ক্ষেত্রে বেশি কাজ করে। ওকে, মানে মানুষের ক্ষেত্রে না। তাহলে এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট, তারপর ডিএনএ এফইডি। এফইডি তো হচ্ছে ভাইয়া আমরা যখন মানে শ্বসন হয়, শ্বসনের পর একটা এনডিপি এইচ ইন্টু এইচ প্লাস এফইডি জিটিপি যা তৈরি হয়, তার মধ্যে হচ্ছে একটা এফইডি। ওকে, সো এখানে তাহলে অ্যান্সার কোনটা বললাম আমরা, এ নাম্বারটা। এখন কথা হচ্ছে ভাইয়া, তার মানে তোমাকে যে সম্পর্কযুক্ত জিনিসগুলো অর্থাৎ তোমাদের যে বেসিকটা এটা একটু ক্লিয়ার থাকতে হবে। আমরা আরো প্রশ্ন সলভ করি, তারপর আমরা আরো বুঝতে পারবো। এরপর দেখো ভাইয়া, নিচের কোনটিকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। ওকে, সো আমাদেরকে প্রথম অধ্যায় থেকে মানে যে কোষ বিভাজন চ্যাপ্টার থেকে কোনটাকে কি বলে সেগুলো একটু আমাদের ভালোভাবে জেনে নিতে হবে, মোস্ট ইম্পর্টেন্টগুলো। যেমন গলগি বডির সময় তোমরা মনে রাখবা, এই যে গলগি বডি সবসময়, যেহেতু নামটা ইংরেজি অর্থাৎ জি দিয়ে গলগি বডি, তার মানে তার যে বৈশিষ্ট্যগুলো অর্থাৎ তাকে যা কিছু বলা হবে সব কিছু ইংরেজি নাম। যেমন কি হতে পারে ভাইয়া, আমরা গলগি বডিকে বলি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। ওকে, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। ওকে, সো আর কি বলতে পারি, গলগি বডিকে ইংরেজি নাম আর কি আছে, আছে হচ্ছে ট্রাফিক পুলিশ। ওকে, গলজি বডিকে বলা হয় কি ট্রাফিক পুলিশ, ট্রাফিক কোষের ট্রাফিক পুলিশ। ওকে, সো আর কি বলতে পারি আমরা, আমরা গলজি বডিকে বলতে পারি যে কোষের প্যাকেজিং কেন্দ্র। কি বলতে পারি আমরা, প্যাকেজিং কেন্দ্র। ওকে, বা প্যাকেজিং কেন্দ্র। ওকে, প্যাকেজিং, সরি, প্যাকেজিং কেন্দ্র। ওকে, মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি সেটা একটু আমাদের জেনে নেওয়া লাগবে। ওকে, সো প্যাকেজিং কেন্দ্র, আচ্ছা আপাতত এটা মুছে দিই। ওকে, সো মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি, আমরা বলি যে কোষের যে পাওয়ার হাউস। ওকে, পাওয়ার হাউস, পাওয়ার হাউস। ওকে, সো দেন প্লাস্টিডকে আমরা কি বলতে পারি, আমরা জানি প্লাস্টিডে কি হয়, আমাদের যে ক্লোরোপ্লাস্ট থাকে অর্থাৎ সূর্যালোকের সাহায্যে আমাদের যে শক্তি মানে কোষের যে শ্বসন ঘটে অর্থাৎ গ্লুকোজ উৎপন্ন হয়। ওকে, সো এখানে মূলত এভাবে মনে রাখবা, এখানে রান্না বান্না হয়। ওকে, সো এটাকে বলা হয় কোষের রান্নাঘর। ওকে, কোষের রান্নাঘর, কোষের রান্নাঘর অর্থাৎ সূর্যালোকের সাহায্যে মনে রাখবা যে কোষে মানে রান্না বান্না হয় সূর্যালোকের। আচ্ছা, দেন রাইবোজোমকে কি বলে, আমরা জানি রাইবোজোমকে বলা হয় কি প্রোটিন ফ্যাক্টরি, এবং এটাই আমাদের প্রশ্নে জানতে চাইছে। তাহলে অ্যান্সার কি হবে, রাইবোজোম। রাইবোজোমকে কি বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি। ওকে, সো তারপর দেখো ভাইয়া, বলছে নিম্নের কোনটি স্টার্ট কোডন। ওকে, সো আমাদের কোনটা স্টার্ট কোডন কোনটা স্টপ কোডন এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। প্রথমটা দেখো ভাইয়া, এই যে প্রথমটা হচ্ছে এ ইউ যে অর্থাৎ অগাস্ট মাস, অগাস্ট মাস যেরকম বানান, তার প্রথম যে তিন অক্ষর আছে এইভাবে এই ইউজি লেখে, বানানটা কিন্তু একটু খেয়াল করবা। ওকে, সো এই ইউজি, এটা যে প্রোটিনটা মানে নির্দেশ করে সেটা মানে যে কোডটা নির্দেশ করে সেটা হচ্ছে মিথিওনিন। ওকে, মিথিওনিন, মিথিওনিনকে এটা নির্দেশ করে, অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। ওকে, সো দেন স্টপ কোডন কোনগুলো ভাইয়া, স্টপ কোডন হচ্ছে
ইউএএ, ইউএজি, ইউজিএ, এই সবগুলা হচ্ছে কি স্টপ কোডন, এই সবগুলা কি স্টপ কোডন, স্টপ কোডন, সবগুলো হচ্ছে স্টপ কোডন। ওকে, সো আমরা একটু আলাদাভাবে এই যে স্টপ কোডন গুলো কিভাবে মনে রাখতে পারি সেটা যদি আমরা দেখি, আমাদের হচ্ছে স্টপ কোডন, এগুলোকে কি বললাম, এগুলো হয়তো আমরা অনেকে জানি, তাও একটু পড়ে নিই। প্রথম কথা আমরা পড়বো কি ইউএএ, ইউএ এটা পড়লাম। ওকে, সো দেন এই এর জায়গায় একটা জি আনবো, তারপর তাহলে কি হবে ইউএজি। তারপর এই জিটাকে আমরা একটু ইন্টারচেঞ্জ করে দিব, মাঝখানে নিয়ে যাব। ওকে, তাহলে হবে ইউ জি এ। অনেক সময় কি হয় কি পরীক্ষায় আরো অনেকগুলা থাকতে পারে তিনটা অপশনের মধ্যে, তোমরা মানে ভুলে যাও। সো এই জন্য আমার এটা দেখানো আর কি। সো প্রথমটা ইউ এ এ এটা মনে রাখবো, তারপর শেষের এর জায়গায় একটা জি নিব, তারপর জিটাকে ইন্টারচেঞ্জ করে মাঝখানে নিয়ে আসবো। ওকে, সো স্টপ করুন কি কি, ইউ এ এ, ইউ এ জি, ইউ জি এ। ওকে, সো স্টপ করেন কিন্তু কোনো ধরনের প্রোটিন নির্দেশ করে না। ওকে, সো এরপর দেখো ভাইয়া বলতেছে যে নিউক্লিওলাস বহনকারী ক্রোমোজোমের নাম কি। ওকে, সো নিউক্লিয়াস বহনকারী ক্রোমোজোমের নাম হচ্ছে স্যাট ক্রোমোজোম। আমরা যারা ক্রোমোজোম পড়ছি তারা জানি আমাদের যে স্যাট ক্রোমোজোম অর্থাৎ আমাদের যে গৌণকুঞ্চন থাকে, গৌণকুঞ্চনের জায়গায় যে টেলোমিয়ারের যে সেট ক্রোমোজোম থাকে, যা কিনা পরবর্তীতে আমাদের নিউক্লিওলাস যে আছে কোষের, এই নিউক্লিওলাস গঠন করে। ওকে, সো হোপফুলি বুঝতে পারছি। তাহলে নেক্সট, আচ্ছা, বলতেছে জীবদেহে অকেজো কোষসমূহ ধ্বংস করে কোনটি। আচ্ছা, সো তোমরা জানো কিনা ভাইয়া লাইসোজোম যে আছে, লাইসোজোমকে বলা হয় মানে লাইসোজোম আমাদের কোষের ফ্যাগোসাইটোসিস করে, এবং এটা অটোফ্যাগি করে, অর্থাৎ এ নিজের কোষকে যে ক্ষতিকর যদি কোষে কোনো পদার্থ থাকে তাহলে নিজে ধ্বংস হওয়ার মাধ্যমে কি করে অটোফেগি করে। লাইসোজোমে প্রায় অনেক ধরনের মানে এনজাইম থাকে যেগুলা কিনা আমাদের কোষের লাইসিস করতে, কোষের ভাঙন করতে সহায়তা করে। তাহলে অটোফেগি বা ফ্যাগোসাইটোসিস করে কে লাইসোজোম, এজন্য কোষকে অকেজো মানে কোষসমূহকে ধ্বংস করতে সাহায্য করে কি লাইসোজোম। ওকে, সো ইডিওজোম, পারক্সিজোম, রাইবোজোম এগুলো না। ওকে, সো দেন আসো নিচের কোনটি স্টপ কোডন। সো আমরা জানি কি স্টপ কোডন একটু আগেই পড়ে আসছি, ইউ এ, ইউ এ, হ্যাঁ ইউ এ এ, তারপর ইউ এ জি, শেষে একটা জি আনছি, তারপর জিটাকে ইন্টারচেঞ্জ করে দিব ইউ জি এ। ওকে, সো তার মানে দেখছো কোশ্চেন কিন্তু রিপিট হয়েছে, এই জন্য একটু ব্যাখ্যা করে পড়া উচিত। ওকে, সো দেন দেখো ভাইয়া বলতেছে নিচের কোনটি সঞ্চিত পদার্থ। ভাইয়া তোমরা আমাদের বইয়ে একটা কোনটা কোষের কোনটা সঞ্চিত পদার্থ, কোনটা ক্ষরিত পদার্থ, কোনটা কি এরকম একটা চার্ট আছে, এটা খুব ভালোভাবে পড়ে ফেলতে হবে। ওকে, সো আমরা যদি একটু দেখার ট্রাই করি, দেখো ভাইয়া এই যে এই চার্টটা, যে আমাদের একটা উদ্ভিদ কোষে সাধারণত যে পদার্থগুলো থাকে একটা হচ্ছে জড় পদার্থ, আর একটা কি প্রোটোপ্লাজম বা কোষীয় সজীব বস্তু। ওকে, প্রোটোপ্লাজম সজীব বস্তুগুলো থাকে। এখন এই যে জড় পদার্থ, এই জড় পদার্থের মধ্যে আছে কোষ প্রাচীর আমরা জানি, এবং কোষস্থ নির্জীব বস্তু বা জড় বস্তু। এখন আমাদের যে এখান থেকে প্রশ্ন আসে মূলত এই কোষস্থ নির্জীব বস্তু থেকে সাধারণত প্রশ্ন আসে। এগুলা তাহলে আমরা কিভাবে মনে রাখতে পারি? প্রথম কথা হচ্ছে আমাদের কোষের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে কি সঞ্চিত পদার্থ, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এগুলা কি আমাদের দেহের জন্য ইম্পর্টেন্ট, তার মানে কি এগুলা আমাদের সঞ্চিত পদার্থ। এখন কিছু কিছু জিনিস আমাদের কোষ থেকে নিঃসৃত হয়, কিরকম নিঃসৃত হয় সেটা হচ্ছে হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার, এগুলাকে আমরা হার পেন দিয়ে মনে রাখতে পারি। ওকে, এই যেখানে লিখে রাখছি দেখো ভাইয়া, হার পেন। ওকে, হার দ্বারা বোঝায় হরমোন, পি দ্বারা পিগমেন্ট, ই দ্বারা এনজাইম, এন দ্বারা নেকটার। ওকে, সো তাহলে আমরা হার পেন দ্বারা আমরা মনে রাখতে পারি সহজেই যে কোনটা নিঃসৃত পদার্থ এবং কোনটা কি। ওকে, সো নিঃসৃত পদার্থগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে, এগুলা পরীক্ষায় প্রায়ই আসে। ওকে, তাহলে নিঃসৃত পদার্থ কি, হার পেন, হরমোন, পিগমেন্ট, এনজাইম এবং নেকটার। এখন আসো ভাইয়া বর্জ্য পদার্থগুলো। বর্জ্য পদার্থগুলো একটু পড়লেই হয়ে যায় এবং এগুলো দেখলে আসলে বোঝা যায় মোটামুটি। ওকে, সো যেমন দেখো রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড, উদাই তেল এবং খনিজ পদার্থ। ওকে, এগুলো একটু দেখলেই বোঝা যায়। মানে তুমি যদি নিঃসৃত পদার্থ এবং সঞ্চিত পদার্থগুলো একটু মনে রাখতে পারো তাহলে কিন্তু বর্জ্য পদার্থ না পড়লেও হয়ে যায়। ওকে, তাও তুমি একটু দেখে রাখলা, মাঝে মাঝে কনফিউশন কাজ করে। ওকে, সো বর্জ্য পদার্থ কি কি, রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড এবং উদাই তেল। ওকে, সো এই এতটুকু পড়লে মোটামুটি হয়ে যায়। আর যদি একটু বেশি পড়তে চাই যেমন নিউক্লিয়াসের পদার্থগুলো তোমরা জানো, নিউক্লিয়ার এনভেলপ বা যে পর্দা, তারপর নিউক্লিয় প্লাজম, তারপর নিউক্লিওলাস, রেটিকুলাম বা যাকে বলে আমরা ক্রোমোজোম। ওকে, সো এগুলো আমরা মোটামুটি জানি। ওকে, সো দেন দেখো, সো আমাদের প্রশ্নে চাইছিল কি যে নিচের কোনটি কোষের সঞ্চিত পদার্থ। সো আমরা কিন্তু পড়ছিলাম যে কোষের সঞ্চিত পদার্থ কি কি, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। অর্থাৎ এখানে অ্যান্সার হবে কোনটা, ডি নাম্বার। অ্যান্সার হবে কি ডি নাম্বার হবে এখানে অ্যান্সার। ওকে, তোমরা একটু দেখে দিবা সবগুলো অপশন পরে তারপর অ্যান্সার করবা। দেন উদ্ভিদের কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি কে আবিষ্কার করে। আচ্ছা ভাইয়া আমাদের যে উদ্ভিদের যে শ্রেণীবিন্যাস পদ্ধতি
এটা কিন্তু আবিষ্কার করেন থিওফ্রাস্টাস। ওকে, তো এখন কথা হইতেছে ভাইয়া, আমরা যে শ্রেণীবিন্যাস পদ্ধতি দেখি, এটা কিন্তু প্রাকৃতিক কোনো পদ্ধতি না, এটা কৃত্রিমভাবেই আমরা মূলত আবিষ্কার করছি, বা থিওফ্রাস্টাস কৃত্রিম মানে নিজে নিজেই এই যে শ্রেণীবিন্যাসের পদ্ধতিটা তিনি মূলত আবিষ্কার করছেন, তাই না? সো উদ্ভিদের কৃত্রিম শ্রেণীবিন্যাসের পদ্ধতি তাহলে কি হবে? এটা আবিষ্কার করছে থ্রিওফ্রাস্টাস। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। নেক্সট। আচ্ছা, এখন দেখো ভাইয়া বলতেছে যে স্ট্রোমা কোথায় থাকে? স্ট্রোমা থাকে ক্লোরোপ্লাস্টে। ওকে, সেটা আমার জানার কথা যে উদ্ভিদে মানে ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্ট কিন্তু বা প্লাস্টের কিন্তু ডাবল স্তরের। ওকে, প্লাস্টের কি ডাবল স্তরের। ওকে, ডাবল স্তরের প্লাস্টিক। ওকে, সো এটার ভিতরে যে তরল পদার্থ বা যে মানে প্লাজম বা তরল পদার্থ, এটাকে আমরা বলি কি ক্লোরোপ্লাস্ট। ওকে, এটাকে আমরা বলি কি, সরি, মানে এটাকে আমরা বলি স্ট্রোমা। ক্লোরোপ্লাস্টের ভিতরে যে মানে আহ, তরল পদার্থ থাকে বা ধাত্র থাকে তাকে আমরা বলি কি স্ট্রোমা। আর যে মাইটোকন্ড্রিয়াতে যে তরল পদার্থ বা ধাত্র থাকে এটাকে আমরা বলি ম্যাট্রিক্স। এটাকে আমরা কি বলি? ম্যাট্রিক্স। এটাকে আমরা বলি ম্যাট্রিক্স। ওকে, সো এগুলো একটু মনে রাখবা। দেন উদ্ভিদের বর্জ্য পদার্থ নয় কোনটি? ওকে, এই যে একটু আগে পরে আসলাম দেখছো, মানে কোশ্চেন কিন্তু রিপিট হইতেছে কিছু। ওকে, সো উদ্ভিদের বর্জ্য পদার্থ নয় কি? আমরা বলছিলাম যে ট্যানিন, লাটেক্স, গাম, এগুলো তো বর্জ্য পদার্থ। বাট তুমি যদি লিপিডটা যে সঞ্চিত পদার্থ, এটা যদি তুমি মনে রাখতে পারো তুমি সরাসরি দাগিয়ে দিতে পারবা। ওকে, সো লিপিড কি সঞ্চিত পদার্থ। এরপর দেখো, মানুষের প্রতি কোষে অটোজোম রয়েছে কয়টি? ওকে, তো আমরা জানি আমাদের যে 22 জোড়া আছে, এই 22 জোড়া হচ্ছে অটোজোম, এবং প্লাস এক জোড়া হচ্ছে কি সেক্স ক্রোমোজোম। ওকে, এক জোড়া কি, এক জোড়া মানে সেক্স ক্রোমোজোম। ওকে, সেক্স ক্রোমোজোম। ওকে, সো হোপফুলি তোমরা জানো এগুলা। সো মোট তো 23 জোড়া, তাই না? কোষে বহুনিউক্লিয়াস যুক্ত শৈবালকে কি বলে? সো প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমি আমার যে ইয়া কম্প্যাক্ট রিভিশন ক্লাস, সেখানে আমি ক্লাসে পড়াইছি, তোমরা ইউটিউবে ভিডিওটা দেখতে পারো, অনেক ব্যাখ্যা করেই পড়াইছি, তবুও বলি যে বলতেছে কোষে বহুনিউক্লিয়াস যুক্ত শৈবালকে কি বলে। প্রথম কথা হচ্ছে ভাইয়া, কেন ভাইয়া কোষে বহুনিউক্লিয়াস হবে, আমি যদি একটু ব্যাখ্যা করে বলি। প্রথম কথা হচ্ছে আমাদের কোষে যে মাইটোসিস কোষ বিভাজন হয়, মাইটোসিস কোষ বিভাজনের সময় একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। কোনো কারণে যদি শুধুমাত্র ক্যারিওকাইনেসিস হয়, অর্থাৎ নিউক্লিয়াসের শুধুমাত্র বিভাজন হয়, তখন একটা কোষে মুক্ত নিউক্লিয়ার বিভাজন হয়। ওকে, এবং মুক্ত নিউক্লিয়ার বিভাজনের কারণে একটা কোষে অনেকগুলা নিউক্লিয়াস বিশিষ্ট থাকে কিন্তু সাইটোপ্লাজম একটাই থাকে। যদি একটা কোষে অনেকগুলা নিউক্লিয়াস থাকে, তখন এরকম উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইটিক, এবং প্রাণী কোষকে বলা হয় প্লাজমোডিয়াম। ওকে, সো আমি কি বললাম, উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইটিক এবং প্রাণী কোষকে বলা হয় কি প্লাজমোডিয়াম। ওকে, এখন এরকম উদ্ভিদ কোষকে বলতেছি আমরা সিনোসাইটিক, তাহলে শৈবাল কি উদ্ভিদ হিসেবে কল্পনা করা হয় হয় না শৈবালকে? তাহলে সিনোসাইটিক হবে কি শৈবাল। ওকে, সো আমরা এই যে সিনোসাইটিক, এটা আরেকটা উদাহরণ মনে রাখবো, এটা হচ্ছে ডাবের পানি। এটা হচ্ছে কি ডাবের পানি, এটা উদ্ভিদের একটা উদাহরণ, ডাবের পানি। ওকে, মানে এখানে মুক্ত নিউক্লিয়ার বিভাজন হয় অর্থাৎ সিনোসাইটিক দেখা যায়। এবং প্রাণীকোষের মধ্যে আমরা যদি যেটাকে বলি আমরা প্লাজমোডিয়াম, তোমরা জেনে থাকবা, না সরি, প্রাণীকোষের উদাহরণ দেয়া নাই ওখানে। ওকে, সো সিনোসেটিক উদাহরণ কি ডাবের পানি, আর প্রাণীকোষে যদি বহুনিউক্লিয়াস দেখা যায় তাকে আমরা বলি প্লাজমোডিয়াম। ওকে, সো এগুলো একটু মনে রাখবা। দেন ওকে, বলতেছে জিনের যে অংশে ট্রান্সলেশন হয় না তাকে কি বলে? ওকে, সো সো ভাইয়া, বইয়ে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে এক্সন আর একটা হচ্ছে ইন্ট্রন। মনে রাখবা, যে অংশে ট্রান্সলেশন হয় তাকে বলা হয় এক্সন, যে অংশে ট্রান্সলেশন হয় অর্থাৎ কোড নির্দেশ করে তাকে বলা হয় এক্সন। ওকে, আর যে অংশে ট্রান্সলেশন হয় না তাকে বলা হয় ইন্ট্রনস। ওকে, সো এখন এটার পাশাপাশি আমাদের বইয়ে আরো কিছু দেওয়া আছে, যেমন যে জিনের কিছু একক দেওয়া আছে, এগুলা অনেক একটু ইম্পর্টেন্ট আমি মনে করছি, সেজন্য নিয়ে আসছি। ওকে, সো দেখো ভাইয়া, জিনকে বিভিন্ন একক রূপে প্রকাশ করা হয়, যেমন রেকন, মিউটন, রেপ্লিকন, সিস্টন, এগুলো থেকে মানে অনেক প্রশ্ন আসে মাঝে মাঝে। ওকে, সো দেখো ভাইয়া, এখানে রেকন হচ্ছে কি রিকম্বিনেশনের একক, এভাবে মনে রাখবা, এভাবে প্রশ্ন করেছে রিকম্বিনেশনের একক কি রেকন। মিউটন কি, মিউটন হচ্ছে মিউটেশনের একক, নামের সাথে কিন্তু মিল আছে। রেপ্লিকন কি, রেপ্লিকেশনের একক, রেপ্লিকন কি মানে ডিএনএ যে অনুলিপন নিয়ন্ত্রণ করে এটাকে রেপ্লিকন। ওকে, আর সিস্টন কি, এটা একটু ভিন্ন, যে সিস্টন কি জিন কার্যের একক। ওকে, সিস্টন কি জিন কার্যের একক, শুধুমাত্র এই সিস্টনই নামের সাথে কোনো মিল নাই, সো এটা একটু আলাদাভাবে মনে রাখবা। আর এই ব্যতিক্রমটা একটু বেশি আসে, যে জিন কার্যের একক কি
সিস্ট্রন। জিন কার্যের একক কি? সিস্ট্রন। ওকে, তাহলে রিকম্বিনেশন একক রেকন, মিউটেশনের একক মিউটন, রেপ্লিকেশন মানে অনুলিপনের একক রেপ্লিকন, আর জিন কার্যের একক সিস্ট্রন। ওকে, সো এগুলো একটু আমরা মনে রাখবো। ওকে, সো দেন দেখি আমরা। তারপর বলতেছে দেখো ভাইয়া, ক্লোরোপ্লাস্টের বৈশিষ্ট্য হলো এরা সবুজ। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট বলতে তো বোঝায় ভাইয়া সবুজ প্লাস্টিড। সবুজ প্লাস্টিডকে আমরা বলি কি? ক্লোরোপ্লাস্ট। সো যেহেতু এরা সবুজ, নিশ্চয়ই এরা খাদ্য তৈরি করতে পারে। ওকে, তারপর লিউকোপ্লাস্ট হতে তৈরি হয়, আমরা জানি যে বর্ণহীন লিউকোপ্লাস্ট হচ্ছে কি? বর্ণহীন প্লাস্টিড। বর্ণহীন প্লাস্টিড হতে সবুজ প্লাস্টিক তৈরি হতে পারে। ওকে, সো তারপর বলতেছে ফুলের পরাগায়নে সাহায্য করে। না ভাইয়া, ফুলের পরাগায়নে সাহায্য করবে মূলত যে রঙিন যে প্লাস্টিকগুলো আছে, রঙিন যে প্লাস্টিকগুলো আছে সেইটা। ওকে, রঙিন প্লাস্টিক, তাহলে রঙিন প্লাস্টিক কোনগুলো ভাইয়া? মনে রাখবা যে রঙিন প্লাস্টিক যেটা আছে এটা হচ্ছে আমাদের ক্রোমোপ্লাস্ট। আমাদের ক্রোমোপ্লাস্টকে আমরা বলতেছি রঙিন প্লাস্টিক। ক্রোমো সরি, হ্যাঁ, ক্রোমোপ্লাস্ট। সবুজ বাদে বাকি যে রঙিন প্লাস্টিকগুলো সেটাই হচ্ছে কি? ক্রোমোপ্লাস্ট। ওকে, সো এখন আমাদের বই থেকে আমাদের কাজ হচ্ছে এটা একটু পড়ে নেওয়া। ওকে, সো ওয়েট, সো সো এটা হয়তো হয়তো সামহাও আনা হয়নি। সো তোমরা বই থেকে একটা কাজ করবা, যে এখানে আমাদের আছে বইয়ে প্লাস্টিড কোন প্লাস্টিডের কোন কাজ এটা একটু খুব সুন্দরভাবে দেওয়া আছে। ওকে, যেমন প্লাস্টিডের মধ্যে কোনটা প্রোটিন সঞ্চয়কারী, লিউকোপ্লাস্টের মধ্যে এই যে লিউকোপ্লাস্টের মধ্যে আছে কোনটা প্রোটিন সঞ্চয়কারী, কোনটা লিপিড সঞ্চয়কারী, এবং কোনটা শর্করা সঞ্চয়কারী, সেগুলা দেওয়া আছে। সেগুলো একটু পড়ে নিবা, সেগুলো কিন্তু অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট, বিশেষ বিশেষ করে লিউকোপ্লাস্টের যে উদাহরণগুলো। ওকে, সো তোমরা একটু নিজ দায়িত্বে পড়ে নিবা। নেক্সট, সো আমাদের যে কোষ বিভাজন চ্যাপ্টারের এতটুকুই ছিল। এখন ভাইয়া তুমি দেখো ভাইয়া, কোষ বিভাজন চ্যাপ্টার হতে কিন্তু বিগত বছরে প্রায় অনেক কোশ্চেন এসেছে। ওকে, যেমন দেখো 2019-20 সালেই দেখো প্রায় 4টা কোশ্চেন মানে কোষ বিভাজন থেকে মানে এসেছে। ওকে, সো এবং আরো বেশি আসছে। ওকে, মানে প্রায় প্রায় 5টা। ওকে, এর আগের বছর 2টা। তার মানে কোষ বিভাজন চ্যাপ্টারটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই তোমাদের কাজ হবে শুধুমাত্র এই যে আমি এগুলা পড়াই দিলাম এগুলো পড়লেই হবে না, এগুলা থেকে যেই ইম্পর্টেন্ট টপিকসগুলো এগুলা মানে বাছাই করে পড়ে ফেলতে হবে। এখন কি করতে হবে তা আমি ক্লাস শেষে আবার বলে দিব। ওকে, সো এখানে আর কথা না বাড়াই, সবগুলো আগে সলভ করে নিই। ওকে, সো নেক্সট দেখি ভাইয়া, বলতেছে কোষ বিভাজন। কোষ বিভাজন কি? আচ্ছা, আমরা কোষ বিভাজন চ্যাপ্টারটা আসছি। সো প্রথম প্রশ্ন দেখি ভাইয়া, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে? আচ্ছা, আমরা জানি ক্রোমোজোমগুলো যখন বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয় সেই পর্যায়টা হচ্ছে মেটাফেজ। আমরা জানি এই পর্যায়ে কি হয়, ক্রোমোজোমগুলো সর্বোচ্চ মোটা ও খাটো হয়। এই যে বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হলো, এই বিন্যস্ত হওয়াকে বলা হয় মেটাকাইনেসিস, অর্থাৎ বিন্যস্ত হওয়ার যে প্রক্রিয়া এটাকে বলা হয় মেটাকাইনেসিস। ওকে, সো আমরা আমাদের যে ক্লাসে আরো ডিটেইলসে পড়াইছি, যে ওয়ান শট কম্প্যাক্ট ম্যারাথন ক্লাস, সেখানে আরো ডিটেইলসে পড়াইছি। সো তোমরা চাইলে দেখতে পারো, কোষ বিভাজন চ্যাপ্টারটা অনেক ভালোভাবেই পড়ানো হয়েছে। সো আচ্ছা, এটার অ্যান্সার হবে কি? মেটাফেস। ওকে, আর এই প্রক্রিয়াটাকে বলা হয় মেটাকাইনেসিস। আচ্ছা, তারপর দেখো, পুষ্টির অভাবে কোষের মৃত হওয়াকে কি বলে? আচ্ছা, সো আমাদের বইয়ে 2টা টার্ম আছে কোষের মৃত হওয়ার ব্যাপারে। সো যখন কোনো কিছু পুষ্টির অভাবে বা পুষ্টির অভাবে অথবা বিষাক্ত দ্রব্যের কারণে, যদি আমরা বলি যে বিষাক্ত বিষাক্ত দ্রব্য বা বিষাক্ত পদার্থের কারণে যদি কোনো কিছু মানে কোনো একটা কোষ মারা যায়, তখন আমরা তাকে বলি নেক্রোসিস। এবং যদি আমাদের জিনগতভাবে, ওকে, জিনগতভাবে জিনগতভাবে কোনো একটা কোষ মারা যায় তখন তাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। ওকে, সো এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে এই দুটো মানে মনে রাখতেই হবে। ওকে, সো নেক্রোসিস কি? যদি বিষাক্ত পদার্থের কারণে অথবা আম, পুষ্টির অভাবে কোনো মানে একটা কোষ মারা যায় তখন তাকে বলা হয় নেক্রোসিস। আর জিনগতভাবে কোনো একটা কোষ মারা গেলে তাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। এখন অ্যাপোপ্টোসিসকে কিছু উদাহরণ আমরা মনে রাখতে পারি। মনে রাখবা, আমাদের মানে ভ্রূণে যখন মানে একটা শিশু থাকে তখন যে তার আঙুলগুলো সবগুলো লাগানো থাকে। ওকে, মানে মাঝখানে টিস্যু দ্বারা লাগানো থাকে। যখন সে আস্তে আস্তে বড় হয়, তখন মানে মাতৃগর্ভে বড় হয়, তখন তার যে এই টিস্যুগুলা মানে মরে গিয়ে সে আঙুল তৈরি হয়। ওকে, সো মানে 5টা আঙুল প্রথমত লাগানো থাকে, তারপর টিস্যুগুলা মারা গিয়ে আঙুল তৈরি হবে। ওকে, সো এটা হচ্ছে মূলত একটা জিনগত কাজ, আর এটা অ্যাপোপ্টোসিসের মাধ্যমে হয়। আর যদি কোনো কারণে কারো এই টিস্যুগুলা মারা না যায়, অনেক মানুষের দেখবা বাহিরেও মানে মানে যখন সে জন্ম নিছে তারপরও এই টিস্যু মানে কিছু কিছু আঙুল তার লাগানো। ওকে, সো এই কোষগুলো যদি মারা না যায়, আমরা জানি অতিরিক্ত কোষ মানে কোষ বেশি বেশি দিন যদি বেঁচে থাকে তাহলে সেটা কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। যেমন
আমাদের একটা গুরুত্বপূর্ণ ইয়ে হচ্ছে আমাদের যে রক্তকোষ প্রতিনিয়ত কিন্তু নতুনভাবে তৈরি হচ্ছে এবং মারা যাচ্ছে। এই যে মারা যাচ্ছে এটা কিন্তু অ্যাপোপ্টোসিসের কারণে হয়। এবং আমাদের যে অ্যান্টেরো যে মানে কি বলে, যে পেটের মধ্যে যে আন্তরিক যে ইয়াগুলা, অ্যাপিথেলিয়াম কোষগুলা, সেগুলো কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, ওকে, রিভলভ হচ্ছে, রিসাইকেল হচ্ছে। এই যে রিসাইকেল হওয়ার কাজটা, অর্থাৎ প্রতিনিয়ত যে মারা যাওয়া এবং নতুন কোষ তৈরি হওয়া, এই কাজটা কিন্তু জিনগতভাবে হচ্ছে, অর্থাৎ একে বলা হয় অ্যাপোপ্টোসিস। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। এরপর কোনটি কোষ বিভাজনের প্রকার নয়? আচ্ছা, কোষ বিভাজনের প্রকার তিনটা আমরা জানি, সহজ প্রশ্ন। অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিউসিস, অর্থাৎ ক্রসিং ওভার কোষ বিভাজনের কোনো কি নয়, প্রকারভেদ নয়। ক্রসিং ওভার কি তাহলে? ক্রসিং ওভার হচ্ছে মায়োসিসের, মায়োসিস তো দুইটা, মায়োসিস ওয়ান, মানে মায়োসিসের প্রকারভেদ মানে দুইটা ধাপে হয়, মায়োসিস ওয়ান, মায়োসিস টু। মায়োসিস ওয়ানের প্রোফেজ ওয়ানের যে প্যাকাইটিন উপপর্যায়ে, মানে যেটা প্যাকাইটিন উপপর্যায়ে একটা মানে ধাপ, ওকে, বা প্যাকাইটিন উপপর্যায়ে এটা ঘটে থাকে, ওকে। সো এটা ক্রসিং ওভার কখন ঘটে থাকে? এটা হচ্ছে প্যাকাইটিনে। সো প্যাকাইটিন কিভাবে মনে রাখা যায়, আমি খুব অনেকবার বলছি যে প্যাকাইটিন মানে প্যাক প্যাক, প্যাক প্যাক মানে বাচ্চা কাচ্চা। আমি অন্য ভিডিওতে বলছি এর আগেও যে এটা মানে কি ক্যাওস সৃষ্টি করে, যারা প্যাক প্যাক করে তারা কি করে, ক্যাওস সৃষ্টি করে। আর ক্যাওস সৃষ্টি করা মানে কি, কায়াজমা সৃষ্টি করা। ক্যাওস সৃষ্টি করা মানে কি, কায়াজমা সৃষ্টি করা। আর কায়াজমা সৃষ্টি করা মানে কি, মানে হচ্ছে ক্যাজমা মানেই জানি আমরা টেট্রাড গঠন করে। আর এই যে টেট্রাড গঠন করে এটা কিসের মাধ্যমে, মানে দুইটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হয়, এবং এটা দেখতে এক্স আকৃতির হয়। ওকে, সো এগুলো একটু আমরা ক্রসিং ওভার থেকে মনে রাখতে পারি। ওকে, সো তাহলে এখানে অ্যান্সার কি হবে, ক্রসিং ওভার। আরও ডিটেলস পড়ানো যায়, বাট আমি গেলাম না। ওকে, সো তারপর দেখো, আচ্ছা, কোষ বিভাজন থেকে এই কয়েকটা প্রশ্ন এসেছে, বাট যেগুলো এসেছে একটা প্রশ্ন আসলেও সেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেন অনুজীব বলতেছে ডেঙ্গু ভাইরাসের আকৃতি কিরকম, তার মানে ভাইরাসের আকৃতি হতে অণুজীব চ্যাপ্টার থেকে আমাদের কোশ্চেন এসেছে। ওকে, তাহলে আমাদের ভাইরাসের আকৃতি কি কি এগুলো একটু আমাদের পড়ে ফেলতে হবে। ওকে, সো দেখি ভাইয়া, আকৃতি অনুযায়ী ভাইরাসকে বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে। ওকে, প্রথমটা দেখি ভাইয়া, দণ্ডাকার। ওকে, সো এগুলার উদাহরণগুলো আমরা আমাদেরকে মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো ভাইয়া? দেখো ভাইয়া, দণ্ডাকার যেগুলো আছে এগুলো সবগুলাতে এম আছে। দেখো, টোবাকো মোজাইক ভাইরাস, আলফা আলফা মোজাইক ভাইরাস এবং মামস ভাইরাস, অর্থাৎ এম যেগুলাতে আছে এগুলা সবার আকার দণ্ডাকার। সো আমি এভাবে মনে রাখতাম, মানে দণ্ডাকার মানে হচ্ছে, মানে এম মানে হচ্ছে মন্ডাকার। এম মানে কি, আমি এভাবে মনে রাখতাম, এম মানে হচ্ছে মন্ডাকার, এমতে মন্ডাকার, জাস্ট মানে ইয়া আর কি, মন্ডাকার। আর এই মন্ডাকার মানে হচ্ছে দণ্ডাকার। ওকে, সো দণ্ডাকার যেটা এগুলা মন্ডাকার, মন্ডাকার মানে কি দণ্ডাকার। ওকে, মনে রাখার জন্য তোমরা অনেকে অনেকভাবে মনে রাখো, যেভাবে ইচ্ছা। সো এম দিয়ে যেগুলো এগুলো সবই কি হবে, দণ্ডাকার। দেন গোলাকার, সো গোলাকারই একটা দেখো যে পোলিও। তোমরা কি জানো যে পোলিও, পোলিও, সো নামটা অনেকটা গোল গোল না, মানে দুইটা ও আছে, পলিও, তার মানে এটা কি গোলাকার ভাইরাস। সো এখন কথা হইতেছে ভাইয়া, তারপর আরো আছে কি, টিআইভি, এইচআইভি, ডেঙ্গু ভাইরাস। সো আমি এটা ভেবে মনে রাখতাম, এটা যেহেতু মন্ডাকার হওয়ার ছিল, এটা না হয়ে গেছে দণ্ডাকার। আর এটার এখানে আই আছে, আই, আই মানে কি দণ্ডের মতো দেখতে না আইটা? সো আই দণ্ডা মানে আই দণ্ডাকার হওয়া উচিত, কিন্তু আই দণ্ডাকার না হয়ে এটা হয়ে গেছে কি গোলাকার। এটা হয়ে গেছে কি, এটা দণ্ডাকার হওয়া উচিত ছিল, বাট এটা না হয়ে হয়ে গেছে কি গোলাকার। এভাবে মনে রাখবো। সো আই যেহেতু আছে, এটা তো দণ্ডাকার কখনোই হবে না, এটা হবে কি গোলাকার। ওকে, সো নেক্সট, তারপর দেখো ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার কি। সো এটা সবারই মনে থাকে, মানে বেশিরভাগ মানুষেরই মনে থাকে যে পাউরুটি আকৃতির যেগুলো, এটা দুইটাই আছে, একটা হচ্ছে ভ্যাকসিনিয়া, আরেকটা হচ্ছে হারপিস। ওকে, সো ওকে, আমরা এভাবে মনে হয় যে পাউরুটি ভ্যাকসিনের মতো অনেকটা মনে রাখা কি। সো পাউরুটির মতো কি, হারপিস, ভ্যাকসিনিয়া। ওকে, সো এগুলো একটু আমরা মনে রাখবো। দেন ওয়েট, আচ্ছা, তারপর দেখো, সো আমাদের আরেকটা আছে কি ব্যাঙাচি আকৃতির। সো ব্যাঙাচি আকৃতির কোনগুলো, যেগুলো টি টু আছে, টি 2 ফাজ, টি 4, টি 2, টি 4, এগুলো হচ্ছে কি মানে ব্যাঙাচি আকৃতির। ওকে, সো দেন সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার। সো সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার এটা আমরা মনে রাখতে পারি ইন্ডিয়া, সরি ইন্ডিয়া না, এটা মনে রাখতে পারি ইবলিশ। ওকে, সেটা মনে রাখতে পারি কি, এই যে লেখা আছে দেখো ভাইয়া, ইবলিশ, সিলিন্ড্রিকাল বা সূত্রাকার। এটা এই ইবলিশের শতে সিলিন্ড্রিকাল বা সূত্রাকাল। আর ইবলিশের ইব দিয়ে ইবোলা, আর ইবোলা যেখানে সেখানেই মটরের স্ট্রিক ভাইরাস। তো তোমরা এটা নর্মালি মনে রাখতে পারো, সিলিন্ডাকার বা সূত্রাকার কি, ইবোলা ভাইরাস এবং মটরের স্ট্রিক ভাইরাস। আমার কথা হলো যেভাবেই পারো তোমরা মনে রাখবা। ওকে, সো ইবলিশ শতে সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার, আর ইবোলা যেখানে সেখানেই মটরের স্ট্রিক ভাইরাস। আর এই যে স্ট্রিকে শ আছে, এটা দিয়েও তোমরা মনে রাখতে পারো মটরের স্ট্রিক ভাইরাস। ওকে, সো তারপর দেখো ভাইয়া, বলছে যে ডিম্বাকার, সো ডিম্বাকার বা ওভাল শেপ, এটা দিয়ে মনে রাখবা ইন্ডিয়া। ওকে, ইন্ডিয়া, সো ইন্ডিয়া মানে কি, বা ইন ডিম। ওকে, মানে ডিম্বাকার। সো ডিম্বাকার মানে কি ইনফ্লুয়েঞ্জা, ইন থেকে ইনফ্লুয়েঞ্জা, ইন দিয়ে কি
ইনফ্লুয়েঞ্জা। তাহলে ডিম্বাকার কি? ইন্ডিয়া, ডিয়া দিয়ে ডিম্বাকার, এবং ইন দিয়ে ইনফ্লুয়েঞ্জা। ওকে, সো এখন আমাদের এখান থেকে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ভাইরাসের নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী ভাইরাসকে আবার দুই ভাগে ভাগ করা যায়। আমরা জানি একটা হচ্ছে ডিএনএ ভাইরাস, একটা হচ্ছে আরএনএ ভাইরাস। আমরা জানি একটা ভাইরাসের ডিএনএ বা আরএনএ দুইটাই থাকতে পারে, কখনো দুইটা একই সাথে থাকে না, এটা কিন্তু মনে রাখবা। ওকে, সো এই যে ডিএনএ, ডিএনএ ভাইরাসের মধ্যে আমরা যেগুলার নাম খুব একটা জানি না, সেগুলো সাধারণত ডিএনএ ভাইরাস হয়ে থাকে। তাহলে ডিএনএ ভাইরাস আমরা কিভাবে মনে রাখতে পারি? আমরা যদি, সরি, আমরা যদি মনে রাখি যে ডিএনএ ভাইরাস হচ্ছে আজ টিটুর, আজ টিটুর ভারী হাঁপানি হলো। ওকে, সো এই এটা দিয়ে আমরা কিভাবে কোনটা ডিএনএ ভাইরাস কোনটা কি ভাইরাস এটা আমরা মনে রাখতে পারি। সো আমরা যদি একটু দেখি যে টিটু ভাইরাসকে আমরা বলছিলাম আজ টিটুর, তার মানে কি টিটু ভাইরাস, তার মানে কি টিটু ভাইরাস। তারপর কি ভ্যাকসিনিয়া। সো মনে রাখবা যে দিয়ে, দিয়ে ভ্যাকসিনিয়া, আর আর দিয়ে ভ্যারিওলা। ওকে, সো ভ্যাকসিনা, ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা, দুইটাই কি আমাদের ভারী দিয়ে মনে রাখা যায়। তারপর টি যেহেতু আছে, টি যেহেতু আছে তাহলে টিআইভি, যেহেতু আছে কি তাহলে টিআইভি। তারপর হাঁপানি, হাঁপানি দিয়ে আমরা মনে রাখবো হারপিস সিমপ্লেক্স বা অ্যাডিনো হারপিস। ওকে, অ্যাডিনো হারপিস সিমপ্লেক্স। ওকে, সো অ্যাডিনো হারপিস সিমপ্লেক্স কি হাঁপানি দিয়ে আমরা মনে রাখতে পারি। তোমরা যে যেভাবে মনে রাখতে পারো। ওকে, সো আসলে ভাইয়া এই যে কোনটা ডিএনএ ভাইরাস কোনটা আরএনএ ভাইরাস আলাদাভাবে মনেই রাখা লাগে না, কেন লাগে না ভাইয়া? কারণ মনে রাখবো ভাইয়া, ডিএনএ ভাইরাসগুলো আমাদের বইয়ে বলা, বইয়ের মতো অনুযায়ী ডিএনএ ভাইরাসগুলো সাধারণত প্রাণীজ ভাইরাস, আরএনএ ভাইরাসগুলো সাধারণত উদ্ভিদের ভাইরাস। কিন্তু এটা জাস্ট মানে কথার কথা মনে রাখবা, কিন্তু অনেক ব্যতিক্রম আছে, তাই এটা বিশ্বাস করার দরকার নাই। ওকে, জাস্ট যদি পরীক্ষায় এমসিকিউতে আসে যে ডিএনএ ভাইরাসগুলো সাধারণত কি হয়, এটা হচ্ছে প্রাণীজ ভাইরাস। আরএনএ ভাইরাসগুলো সাধারণত কি হয়, উদ্ভিজ্জ ভাইরাস। এখন তাহলে আরএনএ ভাইরাসগুলো আমরা মনে রাখবো কিভাবে? আমরা মনে রাখবো যে সকল রোগের নাম আমরা সাধারণত জানি, যেমন টিএমভি, এইচআইভি, ডেঙ্গু, এগুলোর নাম আমরা মোটামুটি জানি, যেমন পোলিও, মামস, র্যাবিস, নোভেল করোনা, এগুলো তো খুবই ফেমাস। সো এই যেগুলোর নামগুলো আমরা জানি সেগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। আর যেগুলোর নাম আমরা সাধারণত শুনি নাই, যেমন টিটু ভাইরাস, ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা, টিআইভি, অ্যাডিনো হারপিসিন, এগুলো খুব একটা শুনি নাই। ওকে, সো এই জন্য এগুলো ডিএনএ ভাইরাস। তাও যদি তোমরা মনে রাখতে চাও, আমি তো মানে ছন্দ দিয়েই দিলাম, আজ টিটুর ভারী হাঁপানি হলো। ওকে, সো আরএনএ ভাইরাসগুলো কি, সেগুলো আমরা যেগুলো আমরা মোটামুটি চিনি, এগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। ওকে, সো এখন কিছু ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? ডিএনএ ভাইরাসগুলো সাধারণত আমরা জানি এগুলো হচ্ছে দ্বিসূত্রক হয়, এবং আরএনএ ভাইরাসগুলো সাধারণত একসূত্রক হয়। কিন্তু ব্যতিক্রম হচ্ছে আমাদের যে কিছু কিছু ডিএনএ ভাইরাস আছে যেগুলো হচ্ছে কি একসূত্রক, কিছু কিছু ডিএনএ ভাইরাস আছে সেগুলো একসূত্রক, এবং কিছু কিছু আরএনএ ভাইরাস আছে যেগুলা কি দ্বিসূত্রক। তাহলে এগুলার উদাহরণ কি? মনে রাখবো ডিএনএ ভাইরাসের মধ্যে পার্ভোভিরিডেই গোত্রের X174 এবং M13 কলিফাজ ভাইরাস হচ্ছে ভাইরাসের ডিএনএ ভাইরাস একসূত্রক, এবং আরএনএ ভাইরাসের মধ্যে রিও ভিরিডেই গোত্রের রিও ভাইরাস, এই রিও ভিরিডেই গোত্রের যে রিও ভাইরাস এবং ধানের বামন রোগের ভাইরাস হচ্ছে আরএনএ দ্বিসূত্রক। ওকে, সো এগুলো একটু তোমরা নিজ দায়িত্বে পড়ে ফেলবে, এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি সময় নষ্ট করতেছি না। ওকে, সো এখানে একটা ব্যতিক্রম আছে, এটা খুব মনে রাখবা, যে আমরা বলছিলাম কি উদ্ভিদ ভাইরাসগুলো সাধারণত কি হয়, এই যে এখানে বলছে দেখো ভাইয়া, উদ্ভিদ ভাইরাসগুলো সাধারণত ডিএনএ ভাইরাস, তবে সরি আরএনএ ভাইরাস, কিন্তু ব্যতিক্রম হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস। উদ্ভিদ ভাইরাসগুলো সাধারণত আরএনএ ভাইরাস হয়, কিন্তু ব্যতিক্রম হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস। একইভাবে প্রাণী ভাইরাসগুলো কি হয়, সাধারণত আরএনএ ভাইরাস হয়। ওকে, সো যেমন নোভেল করোনা ভাইরাস। ওকে, এইচআইভি, ভ্যাকসিনিয়া। ওকে, তারপর দেখো এখান থেকে, যেমন ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস আমরা জানি, টিটোফাজ ভাইরাস, T4 T6, এগুলো আমরা এর আগে নাম পড়ছি। তারপর সায়ানোফাজগুলো একটু মনে রাখতে পারো, LPP1, LPP2। ওকে, সায়ানোফাজগুলো। ওকে, সো এখান থেকে মোটামুটি এখানে পড়লে হয়ে যায়। ওকে, সো আরেকটা জিনিস তোমরা মনে রাখতে পারো, আমাদের যে এইচআইভি, এর বা এটা কিন্তু রেট্রোভাইরাস, অর্থাৎ এটা রিভার্স ট্রান্সক্রিপশন করে। এটা কি করে? রিভার্স, ট্রান্সক্রিপশন করে। ট্রান্স, সরি, মুখে বলে দিই, রিভার্স ট্রান্সক্রিপশন করে। ওকে, আচ্ছা, সো তারপর আমরা যদি ইয়াতে ফিরে যাই। ওকে, সো দেখো ভাই এখানে কি বলছে, আহ ডেঙ্গু ভাইরাসের আকৃতি কিরকম। ওকে, সো আমরা বলছিলাম যে ডেঙ্গু ভাইরাসের মধ্যে কি সাথে সাথে আর আর কি কি ছিল, আর সাথে ছিল পোলিও, টিআইভি, মানে এই যে মানে লম্ব আকার দেখতে, তারপর ডেঙ্গু ছিল। ওকে, সো যেগুলো মানে যেগুলোর সাথে মানে লম্বা লম্বা কিছু আছে সেগুলোর সাথে কি ছিল, ডেঙ্গু ছিল। তাহলে ডেঙ্গু কি একটা, ডেঙ্গু ভাইরাস হচ্ছে একটা গোলাকার ভাইরাস। সো তোমরা যেভাবে মনে রাখতে পারো আর কি, তোমরা আরো ভালো ছন্দ তোমরা অনেকে জানো। ওকে, সো নেক্সট,
তারপর বলছে যে মানুষের লোহিত রক্তকণিকায় ম্যালেরিয়া পরজীবীর বহুবিভাজন প্রক্রিয়ায় অযৌন জননকে কি বলে? ওকে, সো আমরা জানি আমাদের যে ম্যালেরিয়া পরজীবী, এটার দুইটা দশা আছে, একটা হচ্ছে মশকির দেহে আর একটা হচ্ছে মানুষের দেহে। ওকে, সো মশকির দেহে আমরা জানি মানে যৌন জনন হয়, এবং যে মানুষের দেহ সেখানে হয় কি আহ অযৌন জনন। এখন অযৌন জননের মধ্যে অ্যারিথ্রোসাইটিক সাইজোগনিতে তোমরা দেখবা, তোমরা যদি চিত্রটা বইয়ে খেয়াল করো, ওইখানে তোমরা দেখবা যে আমাদের যে বহু নিউক্লিয়াসের যে বিভাজন, এই দশাটা কিন্তু মানে যেখানে হিমোজয়েন দেখা যায়, মানে অর্থাৎ সাইজন্ট, বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে আমরা কি বলি? সাইজন্ট। সাইজন্ট কিন্তু আমাদের অ্যারিথ্রোসাইটিক যে সাইজোগনি সেটাতে দেখা যায়। এখন এই সাইজন পরবর্তীতে কি হয়? রোজেট দশায় যায়। রোজেট হতে মানে 12 থেকে কয়েকটা আরো বেশি, 15, 16, 17টার মতো কি তৈরি করে? আহ মেরোজয়েট তৈরি করে। ওকে, সো এগুলা মূলত বহু বিভাজন হয়। ওকে, রোজেট গুলা থেকে আমাদের মেরোজয়েট তৈরি হয়, এবং মেরোজয়েট থেকে পুংগেমেট এবং স্ত্রীগেমেটের উৎপন্ন হয়, ম্যাক্রোগেমেটোসাইট এবং মাইক্রোগেমেটোসাইট। ওকে, ওকে, মাইক্রো কি? মাইক্রো হচ্ছে পুংগেমেট, আর ম্যাক্রো হচ্ছে কি? স্ত্রীগেমেট। ওকে, সো এগুলা তৈরি হয়, এগুলা কোথায় হয়? এরিথ্রোসাইটিক সাইজোগনিতে, এরিথ্রোসাইটিক সাইজোগনিতে। ওকে, সো তোমরা যদি মনে না থাকে একটু বই থেকে দেখে নিবা। ওকে, তারপর দেখো সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসকে কি বলে? সো এই প্রশ্নটা মূলত আমাদের এসেছে সাবভাইরাল এজেন্ট যে ইয়াগুলো আছে, সাবভাইরাল আমাদের কিছু আছে, এগুলো হচ্ছে কি সাবভাইরাল এজেন্টস। ওকে, মানে অর্থাৎ যে এগুলা পুরোপুরি ভাইরাস না, এগুলা মানে ভাইরাসের মতো দেখতে, এবং এগুলা কিছু কিছু রোগও তৈরি করতে পারে। সো এখন আমরা এগুলার একটু ব্যাখ্যা পরে আসবো, এগুলো কোথা থেকে আসছে। ওকে, সো মনে রাখবে যে সাবভাইরাল এজেন্টস যেগুলো আছে, এগুলা থেকে যদি আমরা এই পেজটা একটু পড়তে পারি, তাহলে আমাদের থেকে এইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আমি আলাদাভাবে নিয়ে আসছি যে এটা যদি আমরা পড়তে পারি, তাহলে আমরা বেশ অনেকগুলা মানে প্রশ্ন পড়া হয়ে যাবে। ওকে, প্রথম কথা হচ্ছে আমরা জানি কি ভাইয়া, একটা যে ভাইরাস থাকে, একটা ভাইরাসের কি কি থাকে? মাঝখানে থাকে ডিএনএ অথবা আরএনএ, মানে মাঝখানে বলতে নিউক্লিয় অয়েড যেটা, মানে ভিতরে থাকে আরএনএ অথবা ডিএনএ, এবং তাকে ঘিরে থাকে কি প্রোটিনের যে আবরণ বা ক্যাপসিড। সো এই জন্য দেখো ভাইয়া লিখে রাখছি যে অয়েড যেটাকে আমরা বলতেছি সেটা হচ্ছে আরএনএ অথবা ডিএনএ থাকবে, এবং প্রোটিন যেটা, প্রোটিনের আবরণটাকে আমরা বলতেছি ক্যাপসিড। এখন আমাদের চারটা পদার্থ আছে, একটা হচ্ছে ভিরয়েড, প্রিয়ন্স, ভিরিয়ন এবং নিউক্লিওক্যাপসিড। এখন কোনটা কি? মনে রাখবো আমাদের যে ভিরয়েডস, এইটাতে এটাতে কি থাকবে? আরএনএ অথবা ডিএনএ এর মতো শুধুমাত্র আরএনএ থাকবে। ওকে, শুধুমাত্র আরএনএ থাকবে, নিউক্লিওয়েড গ্রুপে আরএনএ থাকবে। ওকে, সো তারপর প্রিয়ন্সে আরএনএ বা ডিএনএ কিছুই থাকবে না, কিছুই থাকবে না। এখানে শুধু যে ক্যাপসিড যেটা আছে বা প্রোটিন আবরণ, এইটা থাকবে। ক্যাপসিড যেটা আছে বা প্রোটিন আবরণ, এইটা থাকবে। এবং ভিরয়েডে শুধুমাত্র আরএনএ অর্থাৎ নিউক্লিওয়েড থাকার কারণে এইটাতে কোনো ধরনের প্রোটিন আবরণ বা ক্যাপসিড থাকবে না। ওকে, সো এখন কথা হচ্ছে সংক্রমণ ক্ষমতা। মনে রাখবা আমরা জানি আরএনএ গুলো সাধারণত কি করে? উদ্ভিদকে সংক্রমিত করে। তার মানে ভিরয়েড উদ্ভিদকে সংক্রমিত করবে, ভিরয়েড যেখানে সংক্রমিত হয় তা শুধুমাত্র উদ্ভিদ। আর প্রিয়ন গুলা শুধুমাত্র প্রাণীতে সংক্রমিত করে, শুধুমাত্র কিতে সংক্রমিত করে? প্রাণীতে। ওকে, সো এখন কথা হচ্ছে ভাইয়া ভিরিয়ন তাহলে কি? মনে রাখবা ভিরিয়ন মোটামুটি পূর্ণাঙ্গ ভাইরাসের মতো সব বৈশিষ্ট্যই আছে, শুধুমাত্র সে দেখতে ক্ষুদ্রাকার, তাই একে সাবভাইরাল এজেন্ট রূপে বলা হয়। সো ভিরিয়ন দেখো নামের শেষে অন আছে, ভিরিয়ন যেহেতু নামের শেষে অন আছে, তাই মনে রাখবো এটা সব ক্ষেত্রেই অন। তার মানে এটাতে আরএনএ এবং ডিএনএ দুইটাই থাকতে পারে, আরএনএ অথবা ডিএনএ দুইটাই থাকতে পারে। সো তার মানে এটা এটা উদ্ভিদ এবং প্রাণীকে দুইটাকেই আক্রমণ করতে পারে, উদ্ভিদ এবং প্রাণী দুইটাকেই আক্রমণ করতে পারে। ওকে, সো তারপর আমাদের যে ক্যাপসিড আছে, তার মানে আমরা বলছিলাম ভিরিয়নে সব থাকবে, ভিরি অন, অন মানে কি? অন করা মানে সব কিছু থাকা। তার মানে এখানে যে ক্যাপসিড এইটাও কিন্তু থাকবে। ওকে, মানে ভিরিয়নে কিন্তু আমরা সব থাকবে। আর সে কি রোগ সৃষ্টি করতে পারে? অবশ্যই, অবশ্যই, অবশ্যই সে রোগ সৃষ্টি করতে পারে। ওকে, সো তারপর দেখো ভাইয়া নিউক্লিও ক্যাপসিড। মনে রাখবো নিউক্লিও ক্যাপসিডেও একটা পূর্ণাঙ্গ ভাইরাস, এটার আর কোনো কথা নাই। নিউক্লিও ক্যাপসিড মানে কি? নিউক্লিও অয়েড থাকবে, অর্থাৎ নিউক্লিও অয়েড যেটা আছে এটাও থাকবে, এবং যে ক্যাপসিড এটাও থাকবে। ওকে, সরি, মানে কোথায় ছিল ক্যাপসিড? এই যে এইটা, নিউক্লিও ক্যাপসিড থাকবে। এবং এটা কি সংক্রমণক্ষম? অবশ্যই না। নিউক্লিও অ্যাসিড মানে একটা গাধার মতো, জাস্ট মনে রাখার জন্য। তার সব কিছু আছে, মানে ভিরিয়ডের কিছুই ছিল না, মানে শুধুমাত্র আরএনএ ছিল, সে রোগ সৃষ্টি করতে পারছে। প্রিয়নের শুধুমাত্র ক্যাপসিড ছিল, সে রোগ সৃষ্টি করতে পারছে। এই যে প্রিয়ন মানে এটা কি রোগ সৃষ্টি করতে পারছে, ভিরয়েড কি রোগ সৃষ্টি করতে পারছে। কিন্তু আমাদের যে ভিরিয়ন তো দুইটাতেই রোগ সৃষ্টি করে, আর নিউক্লিও ক্যাপসিড তার সব কিছু আছে, তাও তার কোনো সংক্রমণ ক্ষমতা নাই।
তার মানে সে কোনো কি তৈরি করতে পারে না, রোগ সৃষ্টি করতে পারে না। অর্থাৎ এটা তোমরা একটু ভালোভাবে পড়ে নিবা। ওকে, তাহলে সাবভাইরাল এজেন্টস কি কি আমরা বললাম ভাইয়া? প্রথমে বললাম ভিরো অয়েড। অয়েড মানে কি? তার অয়েড থাকা। কি অয়েড? তাহলে এখানে কি অয়েড থাকবে? এখানে শুধুমাত্র আরএনএ অয়েড থাকতে পারে। ওকে, তার মানে সে উদ্ভিদকে, যেহেতু আরএনএ সেহেতু উদ্ভিদকে। আর প্রিয়ন্স, তার শুধুমাত্র কি থাকবে? ক্যাপসিড থাকবে, তার শুধুমাত্র ক্যাপসিড থাকবে, সেই জন্য সে প্রাণীতে, পথে প্রিয়ন্স, পথে প্রাণী। ওকে, প্রাণীতে ইয়া করবে। আর ভিরি অন, সে তো সব কিছুই করবে, তার আরএনএ অথবা ডিএনএ দুইটাই থাকতে পারে, এবং উদ্ভিদ বা প্রাণীকে দুইটাকে আক্রমণ করতে পারে, এবং সে রোগ সৃষ্টি করবে। তার ক্যাপসিড আছে, তার সব আছে। আর নিউক্লিয় ক্যাপসিড, তাকে বললাম যে গাধা, তার সবই আছে। অর্থাৎ আরএনএ অথবা ডিএনএ অথবা এবং ক্যাপসিড সবই থাকতে পারে, একটা পূর্ণাঙ্গ ভাইরাসের মতো থাকতে পারে, বাট সে কোনো ধরনের রোগ সৃষ্টি করতে পারে না। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। তো এখানে বলছে কি, সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসকে কি বলে? নিউক্লিয় ক্যাপসিড। ওকে, সো আমরা খুব সুন্দরভাবে ডিটেলসে পড়ে নিলাম। ওকে, সো মনে রাখবো এটা। সো নেক্সট, এরপর দেখো, ব্যাকটেরিয়া কোষের দুই প্রান্তে দুই গুচ্ছ ফ্লাজেলা থাকলে থেকে কি বলে? আচ্ছা ভাইয়া, আমরা মনে রাখবো এমফি শব্দের অর্থ হচ্ছে বথ। ওকে, সো এমফি শব্দের অর্থ কি? এটা এটা মানে হচ্ছে বথ। ওকে, বথ মানে কি আমরা জানি উভয় পাশে। সো ট্রিকাস মানে বা ট্রাইকোম মানে কি জানো? ট্রাইকোম মানে হচ্ছে ফ্লাজেলা বা রোম সদৃশ কিছু একটা বোঝায়। এখানে ফ্লাজেলা বুঝেছে, অর্থাৎ উভয় সাইটে যার ফ্লাজেলা, তার নাম কি? অ্যামফিট্রিকাস। তার নাম কি? অ্যামফিট্রিকাস। ওকে, সো এখন আমাদের সাথে দেখো ভাইয়া কতগুলো আছে: অ্যাডট্রিকাস, পেরিট্রিকাস, লফোট্রিকাস। ওকে, সো তার মানে আমাদের যে এই যে ফ্লাজেলা দিয়ে যে ব্যাকটেরিয়ার যে শ্রেণীবিন্যাস, এগুলো একটু আমাদেরকে পড়ে ফেলতে হবে। ওকে, সো আমরা একটু এগুলো কিভাবে সহজে পড়া যায় আমরা সেটা একটু দেখবো। ওকে, সো প্রথম দেখো, ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিভাগ দেখানো হয়েছে। প্রথমত হচ্ছে অ্যাট্রিকাস। ওকে, সো অ্যাট্রিকাস হচ্ছে আমাদের কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। সো আমি ভাবে মনে রাখতাম যে কর্নিব্যাকটেরিয়া মানে কান নাই, ডিপথেরিয়া। ওকে, এটা এটা হচ্ছে কিন্তু মানে কানের একটা রোগ। ওকে, সো আমি ভেবে মনে রাখতাম যে ডিপথেরিয়া বা ডিপথেরিয়া যেহেতু, বা কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, তার মানে তার কান নাই। বা অন্যভাবে মনে রাখলে, এটার উদাহরণটা আমি জাস্ট বুঝাইলাম আর কি। অ্যাট্রিকাস মানে কি? কোনো ধরনের ট্রাইকোম নাই বা কোনো ধরনের ফ্লাজেলা নাই। এ মানে কি? না। এ মানে কি ভাইয়া? এ মানে হচ্ছে না। সো তার মানে নাইকার, নাই কি? কোনো ধরনের ফ্লাজেলা নাই। ওকে, তার মানে এটা হবে কি? অ্যাট্রিকাম। সো তারপর যদি আমরা মনোট্রিকাসে আসি ভাইয়া, সো মনো মানে কি? মনো মানে কি? এক। মনো মানে কি? আমরা বলি না যে কোন একটা যে কি বলে, মানে মনোমার, মানে পলিমারের একটা মনোমার। ওকে, সো তার মানে মনো মানে এক, তার মানে তার ফ্লাজেলা থাকবে কয়টা? একটা। তার মানে মনোট্রিকাসের ফ্লাজেলা থাকবে কয়টা? একটা। সো যখন একটা থাকে, সে সাধারণত কমার মতো দেখতে হয় অনেকটা। কলেরা জীবাণু সাধারণত কি হয়? কলা, মানে কমার মতো দেখতে হয়। ওকে, সো যেহেতু একটা ফ্লাজেলা, আমরা জানি ভিভ্রিও কলেরা যেটা, তার একটা একটা মাত্র ফ্লাজেলা থাকে। ওকে, সেটা কমার মতো দেখতে। এই জন্য তাহলে মনোট্রিকাসের উদাহরণ কি? এক ফ্লাজেলা বা মনোট্রিকাস। ওকে, সো এই যে দেখো এখানে ইয়েও দেওয়া আছে যে দুই নাম্বারটা যদি দেখি, এটা হচ্ছে কি? কলেরার মানে জীবাণুর মতো দেখতে। ওকে, সো তারপর হচ্ছে অ্যামফিট্রিকাস। আমি বলে আসছি অ্যামফি মানে কি? এই যে বথ। অ্যামফি মানে কি? বথ মানে উভয় পাশে। সো অর্থাৎ উভয় পাশে, তার যে এই পাশে এবং নিচে দিয়ে এই পাশে কি থাকবে? তার যে ট্রাইকোম বা ফ্লাজেলা, এটা থাকবে। ওকে, সো এটা অনেকটা দেখো ভাইয়া মাইনাসের মতো দেখতে না? এটা অনেকটা মাইনাসের অর্থাৎ দেখো ভাই, একটা ধরো ব্যাকটেরিয়া আছে, তার মাঝখান দিয়ে একটা দাগ। ওকে, তার মানে কি? এটা মাইনাসের মতো দেখতে। তো যেহেতু এটা মাইনাসের মতো দেখতে, তার উদাহরণগুলো আমি পড়িয়ে দিচ্ছি কারণ উদাহরণগুলো ইম্পর্টেন্ট। ওকে, সো যেহেতু এটা ইয়ার মতো দেখতে, তার মানে এটার নাম ইয়া হচ্ছে স্পাইরিলা মাইনাস। অর্থাৎ যেখানে মাইনাস শব্দটা থাকবে, অর্থাৎ যেখানে এই যে এরকম মাইনাস থাকবে, মাইনাস, সে কি? অ্যামফিট্রিকাস। অর্থাৎ উভয় পাশে থাকবে কি? স্পাইরিলা মাইনাস। তারপর আসো সেফালোট্রিকাস। দেখো, সেফালো শব্দের অর্থ তোমরা যদি যারা মানে জীববিজ্ঞান সেকেন্ড পেপার প্রথম চ্যাপ্টারটা পড়ছো, এখানে তোমরা দেখবা যে সেফালো কর্ডাটা। সো এখানে সেফালো মানে হচ্ছে মাথা, মনে রাখবা। সেফালো মানে হচ্ছে মাথা। আর মাথায় আমাদের কি থাকে ভাইয়া? অনেক ধরনের চুল থাকে। মাথায় আমাদের কি থাকে? অনেক চুল থাকে। সো অনেক চুল যদি থাকে, সো মাথায় যদি অনেক চুল থাকে, এটা একটা ফুলের মতো দেখতে না? সো মাথায়, আচ্ছা, বা যদি অন্যভাবে বলি, ধরো এই যে ইয়াটার দিকে খেয়াল করো, ব্যাকটেরিয়ার এই মাথাটার দিকে বা এক সাইডের দিকে খেয়াল করো, এটা একগুচ্ছ এখানে কি থাকে? ফ্লাজেলা থাকে, বা এক সাইডে থাকে। সো এটা কি, মানে আমরা কি করি? ধরো এটা মাথা, সো মাথায় কি করি আমরা? ফুল পরি না, মাথায় আমরা ফুল দেই না, মানে মেয়েরা ফুল গোজে না। তার মানে কি, যেখানে মাথা মানে সেফালো দিয়ে যে শব্দটা থাকবে, অর্থাৎ মাথায় যেহেতু আমরা ফুল গুজি, তাহলে মাথা দিয়ে যে শব্দটা থাকবে, অর্থাৎ ফ্লাওয়ার, ফ্লাওয়ার বা ফ্লোরোসেন্স, ফ্লোরোসেন্স, এটা কি হবে? সেফালোট্রিকাস। হোপফুলি বুঝতে পারছো যে মাথা মানে সেফালো, আর মাথায় কি করে? ফুল গোজে বা ফুল দেয়, তার মানে কি? ফ্লোরোসেন্স। ওকে, তারপর লফোট্রিকাস। ওকে, সো আমরা মনে রাখবো যে লফো মানে কি? আমরা অনেকে বলি না তুই একটা লোফার, বলি না যে লোফার মানে কি? ফাউল।
লোফার মানে কি? ফাউল। আর ফাউল ছেলেদের কি হয় সাধারণত? মানে চুল দাড়ি সবকিছু মানে এবড়ো থেবড়ো হয়ে থাকে, তাই না? সো তার মানে তার চুল দাড়ি সবকিছু এবড়ো থেবড়ো হয়ে থাকবে, তার মানে সে একটা লোফার। তার মানে লোফোট্রিকাস মানে লোফার। তার মানে এভাবে আমরা মনে রাখতে পারি যে লোফোট্রিকাস মানে লোফার, তার মানে উপরে চুলও থাকবে আর নিচে দাড়িও থাকবে। ওকে, সো যদি দাড়ি থাকে, সো মানে অর্থাৎ তার উভয় পাশে, এখানে মূলত বোঝানো হইতেছে যে লোফার মানে অর্থাৎ তার দুই গুচ্ছ ফ্লাজেলা। ওকে, সো মাথা যেটা সেখানে ছিল এক গুচ্ছ ফ্লাজেলা, এবং লোফার যেটা সেটা হচ্ছে দুই গুচ্ছ ফ্লাজেলা থাকবে। ওকে, তো এটার উদাহরণ কি? তো আমরা মনে রাখবো যারা লোফার না, এটা একটু উল্টা কিন্তু, এটা একটু ব্যতিক্রম, যারা লোফার ছেলে না তারা কি হয়? ভালো হয় না। যারা লোফার ছেলে না তারা ভালো হয়, আর ভালো যদি হয় তার মানে কি? ভলিউড টান্স। ভালো যদি হয় তার মানে কি? ভলিউড টান্স মানে ভালো। ওকে, সো তার মানে লোফোট্রিকাসের উদাহরণ কি? ভালো বা ভলিউড টান্স, তোমরা যেভাবে মনে রাখো। লোফোট্রিকাসের উদাহরণ কি? ভালো বা ভলিউড টান্স। এরপর দেখো ভাইয়া, প্যারিট্রিকাস। প্যারি মানে কি? পরিধির দিকে, অর্থাৎ চারদিকে কি থাকবে? ফ্লাজেলা থাকবে। অর্থাৎ সব দিকে, প্যারি মানে কি? পরিধি। অর্থাৎ সব দিকে কি থাকবে? ফ্লাজেলা থাকবে। সো তোমরা জাস্ট মনে রাখার জন্য যে আমাদের পরিমণি তার কি সব দিকেই মানে ঝামেলা, সব দিকেই সম্পর্ক, তাই না? সো এখানে উদাহরণ দিয়ে কিভাবে দেখো, সালমোনেলা। মন, মন দিয়ে কি? পরিমণি, অর্থাৎ তার সব দিকেই মানে কোনো না কোনো কিছু থাকে। ওকে, সো তার মানে কি? তার সব দিকেই ফ্লাজেলা থাকে কার? পরিমণির, বা অন্যভাবে বললে সালমোনেলা টাইফির। ওকে, সো জাস্ট মনে রাখা, সালমোনেলা টাইফি কি? পরিমণি বা সব দিকে ফ্লাজেলা থাকে যার, তার মানে কি? প্যারিট্রিকাস। প্যারি মানে সব দিকে, ওকে, বা পরিধিতে যে ফ্লাজেলা থাকে সেজন্য তার নাম কি? প্যারিট্রিকাস। ওকে, সো হোপফুলি তোমাদের এই ইয়াটা ক্লিয়ার। ওকে, সো আমরা নেক্সট দেখবো। ওকে, সো এখানে কি বলছে আমরা পরে পরে আসছি যে অ্যাট্রিকাস কি? যার ফ্লাজেলা নাই। যার ফ্লাজেলা নাই। পেরিট্রিকাস কি? যার সব দিকে ফ্লাজেলা। লোফোট্রিকাস কি? যে কিনা লোফার মানে তার দুই গুচ্ছ, অর্থাৎ দুই দিকে তার কি থাকবে? ফ্লাজেলা থাকবে বা চুল থাকবে, আমরা যেভাবে মনে রাখি আর কি। ওকে, সো তারপর আমরা নেক্সটে যাব। ওকে, সো নেক্সট। ওকে, ব্যাকটেরিওফাজ প্রধানত কোন চক্রের মাধ্যমে নতুন ব্যাকটেরিওফাজ সৃষ্টি করে? ওকে, সো ব্যাকটেরিওফাজ বলতে মূলত বোঝায় একটা ভাইরাসকে। ব্যাকটেরিওফাজ কি মূলত বোঝায়? ভাইরাসকে। সো ভাইরাসের আমাদের বইয়ে দুইটা চক্র আছে, যেটা মানে নতুনভাবে তৈরি হওয়ার জন্য দুইটা চক্র আছে, একটা হচ্ছে লাইটিক চক্র আর একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। ওকে, একটা হচ্ছে লাইটিক চক্র আর একটা হচ্ছে লাইসোজেনিক চক্র। সো আমরা এখানে যেটা মনে রাখবো যে লাইটিক চক্র আর লাইসোজেনিক চক্রের মধ্যে, যে মনে রাখবো যে এই যে লাইটিক চক্রটা আছে, এটা হচ্ছে, ওয়েট, লাইটিক চক্রটা হচ্ছে আমাদের টি ফাজ দেখা যায়। লাইটিক চক্রটা সাধারণত যে টি ফাজ, টি ফাজভুক্ত ভাইরাসে সাধারণত দেখা যায়। ওকে, আর টি ফাজভুক্ত মানে ব্যাকটেরিয়াতে সাধারণত দেখা যায়। আর মানে টি ফাজভুক্ত সিরিজে সাধারণত দেখা যায়। আর এটা হচ্ছে ল্যামডা সিরিজের ইয়াতে দেখা যায়, এটা হচ্ছে ল্যামডা। ওকে, সো তারপর লাইটিক চক্র কি? আর মনে রাখবো যে এটা যেহেতু টি ফাজ অর্থাৎ লাইটিক, অর্থাৎ এটা কোষের লাইসিস করে, ব্যাকটেরিয়ার যে লাইসিস করে, ডিএনএটার যে লাইসিস করে, সো সেটা এই জন্য এটা হচ্ছে মানে তীব্র, এটা হচ্ছে তীব্রভাবে আক্রমণ করে বা ভিরুলেন্ট। ওকে, সো আর এই যে লাইসোজেনিক যেটা, এটা হচ্ছে একটু মৃদুভাবে, ওকে, মৃদুভাবে আক্রমণ করে, এটার আক্রমণটা মৃদু। ওকে, সো যেহেতু এটা তীব্রভাবে আক্রমণ করে, এইটার সব মানে ইয়া যে ক্ষমতা, অর্থাৎ যখন এটা একটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে, মানে ভাইরাসটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে, তখন সকল ক্ষমতা কি ভাইরাসের মধ্যে চলে আসে। ওকে, ভাইরাল ডিএনএর মধ্যে সে নিয়ে নেয়। ওকে, সো নিয়ন্ত্রককে এখানে ভাইরাস। আর এখানে লাইসোজেনিক যেটা, এখানে মূলত সে ব্যাকটেরিয়ার সাথে সংবর্ধনে যায়, মানে সংবর্ধনে যায় এবং সে একটা প্রোফাজ তৈরি করে। ওকে, সো এখানে মূলত অল্প সংখ্যক সাধারণত ইয়া তৈরি হয়। ওকে, নতুনভাবে যে ইয়া মানে ভাইরাস সেগুলা তৈরি হয়। ওকে, সো তো এখন দেখো ভাইয়া, এই যে এখানে বলছে ব্যাকটেরিওফাজ প্রধানত, আমাদের যে টিটু ফাজ আছে এটা সাধারণত এই কাজটা করে থাকে। ওকে, সো ব্যাকটেরিওফাজ সাধারণত কি কোন চক্রের মাধ্যমে তীব্র, সরি, নতুন ব্যাকটেরিওফাজ সৃষ্টি করতে পারে? সেটা হচ্ছে লাইটিক চক্র। ওকে, লাইটিক চক্র তোমরা যদি বইয়ে দেখো যে লাইটিক চক্রই সাধারণত মূলত তার যে নতুন ব্যাকটেরিওফাজ সৃষ্টি করতে সহায়তা করে, কারণ সে তীব্রভাবে আক্রমণ করতে পারে, এবং সেটা হচ্ছে টি সিরিজ যুক্ত, এবং লাইসোজেনিকটা হচ্ছে কি মৃদুভাবে আক্রমণ করে, এবং এটা হচ্ছে ল্যামডা সিরিজ যুক্ত। লাইসোজেনিকে প্রোফাজ তৈরি হয়, ওকে, লাইটিকে কিন্তু হয় না। ওকে, লাইটিকে সে নিজেই যে নিজেই নিজেই মানে বিস্তার লাভ করে বা নিজেই ডমিনেন্ট, আর লাইসোজেনিকে সে উভয় মানে সে ভাইরাসের হাত নিজের হাতে ক্ষমতাটা নেয় না আর কি, মানে একসাথে মিলিত হয়ে নতুনভাবে প্রোফাজ গঠন করে। ওকে, সো তোমরা বই দেখলে বুঝে যাবা। ট্রাইকোফাইটোসিস রোগ কার সংঘটিত হয়? এটা সম্ভবত আগের বইয়ে ছিল, যেহেতু যেহেতু এটা অনেক আগের কোশ্চেন। সো এটা মনে রাখবা, এটা হচ্ছে ব্যাকটেরিয়া যেটা আছে, ব্যাকটেরিয়া হচ্ছে দাঁত রোগ বলা হয় অনেকে, সো নট শিওর,
বাট এই ট্রাইকোফাইটোসিস যে রোগটা, এটাকে বলা হয় কি, সংঘটিত হয় ব্যাকটেরিয়ার মাধ্যমে। ভাইরাস তো হবে না, মানে ইয়েগুলো দেখেও বোঝা যায় যে ট্রাইকোফাইটোসিস এটা নিশ্চয়ই কোনো একটা ব্যাকটেরিয়া হবে বা ছত্রাক বা ফানজাই এই টাইপের কিছু একটা হবে। সো ভাইরাস, তারপর গ্যালাক্টোজ, তারপর ফসফেট। ওকে, সো এগুলো কিন্তু অ্যান্সার হবে না। ওকে, এটা একটা রোগ, তাই এটা ব্যাকটেরিয়ার কারণে এটা হবে। ওকে, সো তারপর হচ্ছে ব্যাকটেরিওফাজ প্রধানত কোন চক্রের মাধ্যমে বংশবৃদ্ধি করে? সো এই যে দেখো প্রশ্ন রিপিট আসলো যে উম, পরপর একটা হচ্ছে 16-17 আর একটা হচ্ছে 15-16। এটা কোথায়? এটা হচ্ছে লাইটিক চক্রে। লাইটিক চক্রে তোমরা একটু এটা যে ছকটা এটা একটু পড়ে নিবা। ওকে, সো নেক্সট, এখন আমরা নগ্নবীজী আবৃতবীজী চ্যাপ্টারের কোশ্চেন সমূহ সলভ করব। ওকে, সো নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে কোন উদ্ভিদে কোরালয়েড মূল পাওয়া যায়? সো আমরা সবাই জানি সাইকাসে মূলত কোরালয়েড মূল পাওয়া যায়। এখন কোরালয়েড মূল কিভাবে তৈরি হয়? আমরা জানি সাইকাসের যে মূলে এক প্রকার যে নষ্টক ও অ্যানাবেনা আক্রমণ করে। নষ্টক, নষ্টক ও অ্যানাবেনা। সো এই নষ্টকে এনাবেনা আক্রমণ করার কারণে যে মূলটা থাকে এটা অনেকটা কোরালের মতো, মানে ঝাঁঝরা হয়ে যায় বা কোরালের মতো দেখা যায়। ওকে, সো এই জন্য এটাকে সাইকাসের মূলটাকে এই নষ্টকে এনাবেনার আক্রমণ কারণে এটাকে বলা হয় কোরালের মূল। ওকে, সো দেন যদি আমরা বলি নিচের কোন উদ্ভিদের অমরাবিন্যাস প্রান্তীয়? ওকে, সো প্রান্তীয় মানে কি বুঝো ভাইয়া? প্রান্তীয় হচ্ছে মার্জিনাল। প্রান্তীয় মানে কি? মার্জিনাল। ওকে, মার্জিনাল। ওকে, এখন এটা যদি মার্জিনাল হয়, সো মনে রাখবা এতে এম তে মার্জিনাল আর মতে শিম মটরশুঁটি, মতে শিম। আর আরেকটা জিনিস মনে করো, যেখানে শিম সেখানে কিন্তু মটরশুঁটি একসাথে থাকে। শিম মটরশুঁটি সবকিছু একসাথে থাকে, তাহলে আমি শিম মটরশুঁটি এই দুইটা উদাহরণ মনে রাখবা। ওকে, তাহলে মার্জিনাল কি? শিম মটরশুঁটি। ওকে, সো বাকিগুলো যদি আমরা একটু দেখি, সো ধনিয়া। সো ধনিয়া দিয়ে মনে রাখবা, এটা দিয়ে এরকম ভাবে মনে রাখা যায়, এটা যেটাতে থাকে এটা হচ্ছে অ্যাপিকালে থাকে, অ্যাপিক্যাল। ওকে, কাল। আর অ্যাপিক্যাল মানে কি জানো? অ্যাপিক্যাল মানে ভাইয়া শীর্ষক। অ্যাপিক্যাল মানে কি? শীর্ষক। আর তাহলে তার মানে এটা একটা ছন্দ দিয়ে মনে রাখা যায় যে ধনীরা লালে লাল, ধনীরা, ধনীরা লালে, লালে লাল। ওকে, বা অন্যভাবে বললে শীর্ষ ধনীরা, ধনীরা লালে লাল। কি বললাম? শীর্ষ ধনীরা লালে লাল। তো শীর্ষ দিয়ে কি বোঝায়? শীর্ষক। ওয়েট, শীর্ষ দিয়ে বোঝায় কি? শীর্ষক। আর ধনীরা দিয়ে ধনিয়া। আর লালে লাল দিয়ে লাল পাতা। ওকে, লাল পাতা তার মানে অ্যাপিক্যাল বা শীর্ষকের উদাহরণ কি? শীর্ষ ধনিরা লালে লাল, তার মানে শীর্ষক। উদাহরণ কি? ধনিয়া, লাল পাতা। ওকে, সো তোমরা একটু বই থেকে মিলিয়ে নিবা। আমি জাস্ট একটু কিভাবে তোমাদের মানে কম কম্বাইন করে তোমাদের কিভাবে দেখানো যায়, তোমাদের কিভাবে মনে রাখা যায় সেই ট্রাই করতেছি। ওকে, সো ধনিয়া মানে কি? অ্যাপিক্যাল বা শীর্ষক। উদাহরণ কি কি হতে পারে? ধনিয়া, লাল পাতা। ওকে, তারপর যে শশা, শশার যে তুমি ইয়াটা দেখছো ভাইয়া, শশার যে মানে অমরা বিন্যাস, এখানে শশার যে ইয়াটা দেখছো অমরা, বা মানে যখন এর যে ইয়াগুলা বীজগুলা দেখছো পরিধির দিকে থাকে না, পরিধি বরাবর। সো কোনো কিছু যদি পরিধি বরাবর থাকে তাহলে আমরা তাকে কি বলি? প্যারাইটাল বলি না? বা বহুপ্রান্তীয়। প্যারাইটালের অর্থ ইয়ে কি? বহুপ্রান্তীয়। সো এটার ইয়ে কি? প্যারাইটাল। ওকে, আর শশার সাথে, শশা যেহেতু বলছি, সাথে লাউ তো আসবে তাই না? শশা যেহেতু বলছি তাহলে লাউ তো আসার কথা তাই না? একই রকম তো দুইটা দেখতে, তাই না? সো এটা কি? প্যারাইটাল। এটা প্যারাইটাল। ওকে, তারপর জবা যদি আসি ভাইয়া, জবা তো মানে একটা বিশেষ প্রকার, বা আমি যদি বলি জবা হচ্ছে এক্সেপশন। আমরা সবাই জানি জবা হচ্ছে মালভাসী। আর মালভাসী যারা, তারা সাধারণত কি হয় ভাইয়া বলতো? মালভাসীর যে অমরা বিন্যাস সেটা তো পারা উচিত। মালভাসী আর অমরা বিন্যাস হচ্ছে আমাদের যে পয়সের হচ্ছে অক্ষীয়, সরি, পয়সের হচ্ছে বেজাল বা মূলীয়। আর আর মালভাসীর হচ্ছে অক্ষীয়। ওকে, মালভাসীর কি? এটা হচ্ছে কি? অক্ষীয়। সো মালবাসী কি? অক্ষীয়। আর পয়সের কি? ভেজাল বা মূলীয়। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো কিভাবে ইয়ে করছি। তোমরা একটু বই থেকে এগুলো একটু রিলেট করে নিবা। ওয়েট, ওকে, সো আগে চলে গেছি, সরি। ওকে, হ্যাঁ, আচ্ছা, সো এতটুকু হইলো। সো এরপর যদি আমরা একটু দেখি যে নিচেরটা দেখো ভাইয়া, নিচের কোনটি দ্বিবর্ষজীবী উদ্ভিদ? সো প্রথম কথা হচ্ছে এগুলা তোমাদের অনেকের একটু মানে ব্যতিক্রম লাগতে পারে। সো কোনটা কোন উদ্ভিদ, এটা যদি আমরা দেখতে চাই যে এই যে র্যাফনাস সেটিভাস, এটা সাধারণত বোঝায় হচ্ছে মূলা। এটা সাধারণত কি বলি, একটু যদি বলি, এটা হচ্ছে মূলা। আর অরেঞ্জা সেটিভা কি? এটা হচ্ছে ধান। তারপর সাই সাইসার আরিটেনাম, আর এটা হচ্ছে সেসার সোফেরা। সেসার সোফেরা কি? এটা হচ্ছে কালকা সুন্দা। এটা হচ্ছে কি? কালকা সুন্দর, যেটা একটা ঔষধি গাছ। ওকে,
কালকা সন্ধ্যা। তারপর সিসার আমি কি, এটা এটা হচ্ছে ছোলা। ওকে, এটা হচ্ছে ছোলা। ওকে, সো প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমরা জানি ধান হচ্ছে এক, প্রশ্ন চাইছে কি কোনটা দ্বিবর্ষজীবী উদ্ভিদ। ধান হচ্ছে কি এক বর্ষজীবী, আমরা জানি। ছোলাও কি এক বর্ষজীবী। আর এই যে কালকাসুন্ডা এটাও এক বর্ষজীবী। ওকে, সো আর এই যে রেফনাস স্যাটিভাস মানে হচ্ছে মূলা, এটা হচ্ছে দ্বিবর্ষজীবী। তোমরা জানো কিনা যে আমাদের যে গ্রামে যদি তুমি দেখো যে মূলা বা এই যে বাঁধাকপি বিশেষ করে দেখে থাকবা, যে বাঁধাকপি কিন্তু তোমরা এক বছরেরটা আরেক বছরে কিন্তু মানে গ্রামে যে ইয়ার মধ্যে ক্ষেতের মধ্যে তোমরা দেখতে পাবা। ওকে, সো এই দ্বিবর্ষজীবী উদ্ভিদ কিন্তু এই দুইটা, মূলা এবং বাঁধাকপি, এই দুইটা কি দ্বিবর্ষজীবী উদ্ভিদ। ওকে, সো হোপফুলি তোমরা বুঝতে পারছো। তাহলে রেফনাস স্যাটিভাস কি হবে, মূলা। ওকে, সো অ্যান্সার হবে কি এ নাম্বার। ওকে, সো ওকে, সো নেক্সট। ওকে, নিম্নের কোনটি বহুবর্ষজীবী বর্ষজীবী উদ্ভিদ। ওকে, সো একইভাবে এটা মনে রাখবা যে আম, ব্রাসিকা নেপাস, এটা হচ্ছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে না, এটা হচ্ছে সরিষা। সো সরিষা তো এক বর্ষজীবী, তাই না? সো তার মানে কি বর্ষজীবী। সো সরিষা কি এক বর্ষজীবী বা বর্ষজীবী। ওকে, সো এগুলো অনেক আগে আসছে, 17-18। ওকে, সো তাও দেখে রাখবা। ওকে, যেহেতু আমি তো বলতেছি। সো রেফনা সেটিভাস তো বললামই, এটা মূলা। ওকে, সো এই যে সাসিয়া সোফেরা, এটা কি বলছিলাম, কালকাসন্ধ্যা। ওকে, আর সার্কোমা ডোমেস্টিকেট একটু দেখে নিবা। তারপর দেখো, উদ্ভিদের কাণ্ড থেকে নতুন গাছের জন্ম হয় কোনটি। ওকে, সো প্রথম কথা হচ্ছে ভাই, আমাদের যে পেঁয়াজ, আদা, এগুলার কি কি হয়, কাণ্ড থেকে সাধারণত কি হয়, নতুন গাছের জন্ম নেয়। কাণ্ড থেকে সাধারণত নতুন গাছের জন্ম নেয়, বাকিগুলা হবে না। ওকে, পটল, ডালিয়া, কাঁকরোল এগুলো হবে না। পেঁয়াজ বা আদা এগুলো কি হয়, কাণ্ড থেকে সাধারণত নতুন গাছের জন্ম নেয়। তারপর নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য নয় কোনটি। ওকে, সো এটা ডিটেলসে পড়লে ভালো লাগতো, বাট এখন নাই। সো কথা হচ্ছে, বলি দেখো, নগ্নবীজ উদ্ভিদের সাধারণত কি থাকে না, গর্ভাশয় থাকে না। ওকে, সো যেহেতু গর্ভাশয় থাকে না, এই জন্য ফল হয় না। এই জন্য কি হয় না, ফল হয় না। ওকে, ফল হয় না। ওকে, সো এবং নগ্নবীজ উদ্ভিদ কি স্পোরোফাইটিক হয়, নগ্নবীজ উদ্ভিদ কি স্পোরোফাইটিক হয়। এবং আরেকটা জিনিস মনে রাখবা, নগ্নবীজ উদ্ভিদে সঙ্গীকোষ থাকে না, ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না। এবং জাইলেমে জাইলেমে কি থাকে না, জাইলেমে ভেসেল থাকবে না, জাইলেমে ভেসেল থাকবে না। এখানে সম্ভবত সঙ্গীকোষ থাকে, এটা ভুলে দিছে। ওকে, জাইলেমে ভেসেল থাকে না, থাকে না। ওকে, সো এখানে কি সঙ্গীকোষ থাকে না। ওকে, থাকে না হবে এখানে। আর নগ্নবীজ উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না। ওকে, কারণ কি নগ্নবীজ উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না, এজন্য এদের যে শস্য এটা হয় হ্যাপ্লয়েড। এটা কি, নগ্নবীজ উদ্ভিদের যে শস্য, যদি দ্বিনিষেক ঘটতো তাহলে শস্যটা হইতো ট্রিপ্লয়েড। শস্যটা হইতো কি ট্রিপ্লয়েড, ট্রিপ্লয়েড। ওকে, অর্থাৎ 3n। ওকে, অর্থাৎ 3n। বাট নগ্নবীজ উদ্ভিদে যেহেতু দ্বিনিষেক ঘটে না, তাই তাই এটার যে শস্য, এটার যে শস্য এটা হয় হ্যাপ্লয়েড, অর্থাৎ এন। শস্য কি হ্যাপ্লয়েড বা এন। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো অনেকটাই। সো এখানে অ্যান্সার কি হবে, দ্বিনিষেক ঘটে, এটা মানে এটা অ্যান্সার হবে। কারণ কি, এখানে বলছে বৈশিষ্ট্য নয়, বৈশিষ্ট্য নয় কি দ্বিনিষেক ঘটে, এটা কি সত্য, অবশ্যই সত্য না। ওকে, সো নেক্সট। আচ্ছা, সো তারপর দেখো, এবার আমরা টিস্যুতন্ত্র অধ্যায়টি নিয়ে আলোচনা করবো। ওকে, দেখো, মূলের বহিত্বকে কি বলে। আচ্ছা, বই একটাই আছিল যে মূলের, কাণ্ডের বহিত্বক আর মূলের বহিত্বক। কাণ্ডের বহিত্বককে বলে অ্যাপিডার্মিস, এটা কি কাণ্ডের বহিত্বক। আর মূলের বহিত্বককে বলা হয় অ্যাপিব্লেমা, মূলের বহিত্বককে কি বলা হয়, অ্যাপিব্লেমা। সো তাহলে এন্ডোডার্মিস তো জানি যে মানে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম এগুলোর মধ্যে একটা মানে একটোডার্মিস, এন্ডোডার্মিস। ওকে, সো এন্ডোডার্মিস কি ভিতরের স্তর। ওকে, আর হাইপোডার্মিস কি, হাইপোডার্মিস মানে হচ্ছে অধতক। ওকে, হাইপোডার্মিস মানে কি অধতক। আমাদের যে ইয়ার মধ্যে দেখবা যে উপরে যে অ্যাপিডার্মিস, এই অ্যাপিডার্মিসের নিচে, অ্যাপিডার্মিসের কি নিচে কি থাকে, একশোরা মানে সরি, দুই সারি বা এক সারি কি থাকতে পারে, অধতক থাকতে পারে। সাধারণত দুই সারি থাকে। ওকে, সো অধতক থাকতে পারে। আর যদি আমরা মূলের কথা বলি, মূলে তো মানে অধতক থাকবেই না, কারণ কি করতে হবে, পানি শোষণ করতে হবে। সো যেটা বলতেছি যে হাইপোডার্মিস মানে কি অধতক। ওকে, এবং সেটা সাধারণত কোন কোষ দ্বারা তৈরি, এটা হচ্ছে প্যারেনকাইমা কোষ দ্বারা তৈরি। ওকে, এটা সাধারণত প্যারেনকাইমা কোষ দ্বারা তৈরি। ওকে, এটা কি দ্বারা তৈরি, প্যারেনকাইমা কোষ দ্বারা তৈরি। দেন জাইলেম ও ফ্লোয়েম এর সমন্বয়ে গঠিত টিস্যুই কি। ওকে, সো মনে রাখবো আমাদের যে জাইলেম এবং ফ্লোয়েম এগুলো হচ্ছে জটিল টিস্যুর উদাহরণ। তাহলে জাইলেম ও ফ্লোয়েম টিস্যু সমন্বয়ে গঠিত টিস্যু কি, এটা হচ্ছে জটিল টিস্যুর উদাহরণ। আমাদের বইয়ে একটা চার্ট আছে, এটা যদি আমরা একটু দেখে নিই, স্থায়ী টিস্যুর মধ্যে ভাইয়া দেখবা, স্থায়ী টিস্যুর মধ্যে একটা হচ্ছে সরল টিস্যু, জটিল বা যৌগিক টিস্যু, আর একটা হচ্ছে ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। এই ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন হয়ে থাকে। সো যদি একটু দেখি, সরল টিস্যু হচ্ছে প্যারেনকাইমা,
কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। জটিল টিস্যু হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম, এবং ক্ষরণকারী টিস্যু হচ্ছে তরক্ষী টিস্যু এবং গ্রন্থি টিস্যু। এই দুইটা কিন্তু খুব খুবই ইম্পর্টেন্ট। ওকে, তরক্ষী টিস্যু এবং গ্রন্থি টিস্যু। এখন যদি আমরা আরেকটু জানতে চাই, এই যে প্যারেনকাইমা টিস্যু, এটা আমরা মনে রাখবো যে কোনটা কি, মানে কোনটা জীবিত কোনটা মৃত। এই প্যারেনকাইমা টিস্যু অলওয়েজ জীবিত, অলওয়েজ কি, জীবিত। আর কোলেনকাইমা আর স্ক্লেরেনকাইমা কোনটা কি? সো এভাবে মনে রাখবা, কোলেনকাইমা হচ্ছে অর্ধমৃত। এখন অর্ধমৃত আমি কিভাবে মনে রাখি? অর্ধমৃত মানে কোল, দেখো মায়ের কোলে কি থাকে, শিশুরা থাকে। মায়ের কোলে কি থাকে, শিশুরা থাকে। সো কোলে যেহেতু শিশুরা থাকে, আর শিশু মানেই কি, অর্ধ মানে সে কি মানে নিজে নিজে কোনো কিছু করতে পারে? শিশু কি নিজে নিজে কিছু করতে পারে? তার মানে কি, সে অর্ধমৃত হবে। তার মানে কোলেনকাইমা মানে কোলে থাকে, তার মানে সে অর্ধমৃত। ওকে, তারপর স্ক্লেরেনকাইমা, তাহলে বাকি রইল একটা। ওকে, তাহলে স্ক্লেরেনকাইমা হবে কি, মৃত। স্ক্লেরেনকাইমা হবে কি, মৃত। ওকে, সো এইভাবে মনে রাখতে পারো, মনে রাখবা কিন্তু প্যারেনকাইমা জীবিত, কোলেনকাইমা অর্ধমৃত, এবং স্ক্লেরেনকাইমা মৃত। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। ওকে, সো তাহলে যদি আমরা আগের ইয়াতে ফিরে যাই। ওকে, সো তাহলে এখানে কি হবে, জটিল টিস্যু উদাহরণ হবে। ওকে, সো দেন তারপর পুষ্পক উদ্ভিদের মূলে কোন ধরনের ইয়া থাকে, ভাস্কুলার বান্ডল থাকে। সো মনে রাখবা সকল কিছুর মূলে, মানে সকল পুষ্পক উদ্ভিদের মূলে অলওয়েজ অরিও ইয়া থাকে, মানে অরিও ভাস্কুলার বান্ডল থাকে। তোমাকে অনেকভাবে পেঁচিয়ে বলবে এটা ওটা, বাট যখন তুমি দেখবা মূল শব্দটা আছে, মূলে মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডল, তুমি মানে চোখ বন্ধ করে দাগিয়ে দিবা অরিও, এটার জন্য ভুল না হয়। ওকে, এবং এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, সো এটার বাকি অপশনগুলোও ইম্পর্টেন্ট, যদি আমরা যদি একটু দেখিয়ে দিই। যে প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমাদের ভাস্কুলার বান্ডল মানে কয়েক প্রকারের হতে পারে। ওকে, প্রথম কথা হচ্ছে একটা হতে পারে সমপার্শ্বীয়, আরটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। মনে রাখবো, সমপার্শ্বীয়র মধ্যে একটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়, একটা হচ্ছে কি মুক্ত সমপার্শ্বীয়, আরেকটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। ওকে, সো এখন কথা হচ্ছে বদ্ধ কোথায় দেখা যায় আর মুক্ত কোথায় দেখা যায়। এর আগে আমরা যদি একটু জেনে আসি যে সমদ্বিপার্শ্বীয় কোথায় দেখা যায়। সো সমদ্বিপার্শ্বীয় শুধু তিনটা ইয়ার কথা মনে রাখবে ভাইয়া, আহ লাউ, কুমড়া, শসা, এই তিনটায় শুধুমাত্র কি দেখা যায়, সমদ্বিপার্শ্বীয় দেখা যায়। এটা মনে রাখবা, লাউ, কুমড়া, শসা। লাউ, কুমড়া, শসা এই তিনটে কি দেখা যাবে, সমপার্শ্বীয় দেখা যাবে। সো বলতেছিলাম সমপার্শ্বীয় দুই প্রকার, একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, কোনো আর প্রকার ভেদ নাই। সমপার্শ্বীয় দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় আর একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। মনে রাখবো, যেহেতু মুক্ত সমপার্শ্বীয় তার মানে সে স্বাধীন। আর স্বাধীন কারা হবে, যারা দ্বিবীজপত্রী, অর্থাৎ যাদের পাতা দুইটা, পাতা একটু বেশি, অর্থাৎ যারা দ্বিবীজপত্রী, যারা দ্বিবীজপত্রী উদ্ভিদরা সাধারণত কি হবে, দ্বিবীজপত্রী উদ্ভিদরা সাধারণত কি হবে, মুক্ত হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে মুক্ত না বদ্ধ, এটা কিভাবে নির্ধারিত হয় তোমাদেরকে যদি একটু বলি। আমাদের যে সরি মানে ভ্যাসকুলার বান্ডেলে যে জাইলেম এবং ফ্লোয়েম, তাদের মধ্যে যদি জাইলেম এবং ফ্লোয়েমকে পৃথক করা থাকে কি দ্বারা, ক্যাম্বিয়াম দ্বারা যদি পৃথক করা থাকে, তাহলে তাদেরকে আমরা বলি মুক্ত। এবং জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে যদি ক্যাম্বিয়াম না থাকে, তাদেরকে আমরা বলি বদ্ধ। অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে কোনো কি নাই, মানে কোনো কিছু দ্বারা পৃথক করা নাই, মানে সরাসরি জাইলেম এবং ফ্লোয়েম একসাথে অবস্থান করে, তারা হচ্ছে বদ্ধ। আর পৃথক করা থাকবে কি দ্বারা, জাইলেম এবং ফ্লোয়েম দ্বারা, তারা হচ্ছে মুক্ত। ওকে, সো তাহলে বদ্ধর বদ্ধর মধ্যে মানে, তাহলে উদাহরণ কি হবে, বদ্ধগুলা হবে একবীজপত্রী। বদ্ধগুলা কি হবে, একবীজপত্রী। একবীজপত্রী উদ্ভিদ কি দেখা যাবে, বদ্ধ ইয়া দেখা যাবে। তো এখন আমাদের ভাইয়া কথা হচ্ছে যে দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে এই যে মুক্ত সমপার্শ্বীয়, তার মধ্যে একটা ব্যতিক্রম আছে। তার মধ্যে একটা ব্যতিক্রম আছে, এটা হচ্ছে কি কুমড়া। কুমড়াটা একটু মনে রাখবা, কুমড়াটা তো আমরা বলছিলাম যে কুমড়া হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। ওকে, সো এটা দ্বিবীজপত্রী হলেও এটা কিন্তু মুক্ত সমপার্শ্বীয় না। সো তাহলে সামারি করি, সমপার্শ্বীয় কি বললাম, একটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় আর একটা বদ্ধ সমপার্শ্বীয়। মুক্ত সমাপর্ষী করা দ্বিবীজপত্রী উদ্ভিদ যারা, বদ্ধ সমাপর্ষী করা একবীজপত্রী উদ্ভিদ যারা। দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে কেন আমরা তাদেরকে মুক্ত বলতেছি, কারণ জাইলেম এবং ফ্লোয়েম তাদেরকে ক্যাম্বিয়াম দ্বারা আলাদা রাখছে, অর্থাৎ মুক্তভাবে রাখছে। আর একবীজপত্রী উদ্ভিদ যেহেতু মানে একটু অনুন্নত বৈশিষ্ট্য, তাদের জাইলেম এবং ফ্লোয়েম থাকার প্রশ্নই ওঠে না, তাদের জাইলেম এবং ফ্লোয়েম নাই, এই জন্য তারা বদ্ধ। ওকে, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে ব্যতিক্রম হচ্ছে কুমড়া। আর সমদ্বিপার্শ্বীয় বললাম, এটা হচ্ছে লাউ, কুমড়া, শসা, এই তিনটে হচ্ছে কি সমদ্বিপার্শ্বীয়। এখন দেখো ভাইয়া, আমাদের কেন্দ্রিক যেটা আছে, এই কেন্দ্রিকটা একটু ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা কেন্দ্রিকটার জন্য একটু আলাদাভাবে একটু পড়ে নিব। ওকে, সো আমরা যখনই কেন্দ্রিকের কথা বলবো ভাইয়া, যদি আমরা বলি এই যে কেন্দ্রিক, এই কেন্দ্রিকটা হতে পারে দুই ধরনের। ওকে, সো একটা হচ্ছে জাইলেম কেন্দ্রিক, আর একটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। একটা হচ্ছে কি জাইলেম কেন্দ্রিক, জাইলেম, বুঝে নিও, জাইলেম কেন্দ্রিক, আর একটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। ফ্লোয়েম, এটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক। ওকে, সো এখন এই যে জাইলেম কেন্দ্রিক এবং ফ্লোয়েম কেন্দ্রিকের মধ্যে যে উদাহরণগুলো, এগুলো একটু আমাদের ইম্পর্টেন্ট। ওকে, সো মনে রাখবো, জাইলেম মানে কি, জালিম না।
জাইলেম মানে কি? আমরা কি বলতে পারি? জাইলেমরা হচ্ছে কি জালিম বা জালিম। আচ্ছা, জালিম কারা? আমরা পাকিস্তানিদের জালিম বলি না, যে পাকিস্তানি হানাদার বাহিনী 1971-এ যা করছে জন্য তাদেরকে আমরা জালিম বলি। তার মানে যে পাকিস্তানিরা কি বলে, পাকিস্তানিরা বা পাক সেনারা যাই বলি, সো আমরা যদি জাস্ট বোঝাই যে পাকিস্তানিরা কি হয়, জালিম হয়, তার মানে পাকিস্তানিরা জালিম। ওকে, পাকিস্তানিরা জালিম অর্থাৎ পাকিস্তান জালিম। সো আচ্ছা, পাকিস্তানে একটা প্রিমিয়ার লিগ আছে যার নাম হচ্ছে পিএসএল। পাকিস্তানে একটা প্রিমিয়ার লিগ আছে যার নাম কি, পিএসএল। সো এইভাবে মনে রাখি, পাকিস্তান কি খেলে, পিএসএল খেলে। সো এগুলা কেন আমি বলতেছি ভাইয়া, যে এই যে জাইলেম কেন্দ্রিক বা জালিম বা পাকিস্তানিরা পিএসএল খেলে, এটাতে আমরা বোঝাই যে জাইলেম কেন্দ্রিকে এটাতে থাকে যে কি বলে, টেরিস, সিলাজিনেলা এবং লাইকোপোডিয়াম। ওকে, এই তিনটে একটু বই থেকে দেখে নিবা। টেরিস পি দিয়ে, মানে টেরিস বানাম কিন্তু পি দিয়ে, যে টেরিস। ওকে, টেরিস। ওকে, সো টেরিস, সিলাজিনেলা এবং লাইকোপোডিয়াম, এই তিনটা হচ্ছে কি আমাদের জাইলেম কেন্দ্রিক। ওকে, তাহলে জালিম কারা? পাকিস্তানিরা। পাকিস্তানিরা পিএসএল খেলে, তার মানে টেরিস, সিলাজিনেলা এবং লাইকোপোডিয়াম। এবং ফ্লোয়েম কেন্দ্রিকের মধ্যে আমরা ফ্লোয়েম দ্বারা, ল দ্বারা আমরা মনে রাখবো ফাউল। ল দ্বারা আমরা কি মনে রাখবো, ফাউল। সো এই ফাউল দিয়ে আমরা মনে রাখবো যে ফাউল মানে হচ্ছে ফাউল ছেলেরা, তার মানে ফাউল ছেলেরা কি করে, ড্রাগ নেয়। ফাউল ছেলেরা কি করে, ড্রাগ নিতে পারে, তারা ড্রাগ নিতে পারে, তারা ড্রাগ নেয় এবং তারা লুচ্ছা বা উচ্চা হয়। মানে এটার দুইটা উদাহরণ হচ্ছে, একটা হচ্ছে ড্রাসিনিয়া আর একটা হচ্ছে মানে উচ্চা। ওকে, সো ড্রাসিনিয়া আর উচ্চা এটা আমরা মনে রাখবো। ওকে, সো কি দিয়ে, যে ফাউল ছেলেরা কি নেয়, ড্রাগ নেয়, তার মানে ড্রাসিনিয়া, ডি দিয়ে ড্রাসিনিয়া, আর লুচ্ছা বা মানে ইয়ার জায়গায় ওয়াই বসিয়ে দিব। ওকে, ডি আর ওয়াই। ওকে, তার মানে ফাউল ছেলেরা। এরপর কথা হচ্ছে, এখানে এই ফ্লোয়েমের আরেকটা নাম আছে, এটা হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক। ফয়ের ল দিয়ে মনে রাখতে পারো, এটা হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক। জ মানে কি জল, জল মানে কি পানি, আর পানি মানে যেখানে H2 মানে হাইড্রোসেন্ট্রিক। ওকে, এটা হচ্ছে কি হাইড্রোসেন্ট্রিক। এটা একটু বই থেকে সুন্দরভাবে পড়ে নিবে, আমি একটু ট্রিক্সগুলো বলে দিলাম। ওকে, তাহলে কেন্দ্রিকের মধ্যে জাইলেমকে বলা হয় হাইড্রোসেন্ট্রিক, ফ্লোয়েমকে বলা হয় ল্যাপ্টোসেন্ট্রিক। জাইলেম, জালিম যারা তারা পিএসএল খেলে, মানে টেরিস, সিলাজেনা, লাইকোপেডিয়াম। এবং ফ্লোয়েম যারা তারা ড্রাসিনিয়া, উক্কা। ওকে, সো সো তাহলে হোপফুলি যে এটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছি, এবং এই প্রশ্নটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো তারপর আমরা নেক্সট। ওকে, সো এগুলো আমরা দেখছি। ওকে, সো তারপর দেখো, জাইলেম টিস্যুর কোষীয় উপাদান নয় কোনটি? জাইলেম টিস্যুর কোষীয় উপাদান নয় কি, সিবনল। ওকে, কেন? কারণ আমরা জানি ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, এগুলো হচ্ছে কি জাইলেম টিস্যুর উদাহরণ। আর সিবনল হচ্ছে কি ফ্লোয়েমের। নগ্নবীজ উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে কোনটি থাকে, থাকে না। সো আমরা বলছিলাম ফ্লোয়েমের সঙ্গী কোষ থাকে না, এবং জাইলেমে ভেসেল থাকে না। এটা হচ্ছে নগ্নবীজ উদ্ভিদের, বাকিগুলো কিন্তু থাকে। ওকে, সো ব্যতিক্রম আছে যেগুলো ভেসেল থাকে, যেমন এফেড্রাতে ভেসেল থাকে। সো এটাও তোমরা হয়তো বা জানো। তারপর আসো, কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? আমরা প্রথমেই বলে আসছি, আমাদের যে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করার পদ্ধতিকে বলা হয় মেটাকাইনেসিস, এবং এটা যেখানে হয় সেটা হচ্ছে মেটাফেজ। ওকে, সো নেক্সট। সো এবার আমরা উদ্ভিদ সাহিত্য নিয়ে আলোচনা করব। ওকে, সো নিচের কোনটি ম্যাক্রোমৌলের উদাহরণ? সো ম্যাক্রোমৌলের উদাহরণ যেটা আমরা মনে রাখবো, এমজি, কে, ক্যাফে, ফর, নাইস, চপস, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস এবং সালফার। ওকে, সো কিভাবে মনে রাখতে পারি ভাইয়া? ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপর নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস এবং সালফার। এগুলা কি? এগুলো হচ্ছে আমাদের ম্যাক্রোমৌল। আর ম্যাক্রোমৌল যদি আমরা পারি, তাহলে আমরা সহজেই ম্যাক্রোমৌল কোনগুলা, যেগুলো ম্যাক্রোমৌল না সে মানে অপশনে যেগুলো মানে ম্যাক্রোমৌল থাকবে, ওগুলোকে আমরা বাদ দিয়ে দিব যদি আমাদের মাইক্রোমৌল জিজ্ঞেস করে। ওকে, সো এমজি কে ক্যাফে ফর নাইস চপস, এটা দিয়ে আমরা ম্যাক্রোমৌলকে মনে রাখতে পারি। এন্ড এখানে দেখো ভাইয়া, তোমরা অনেকে ভুল করো যে ক্যাফে ফেতে ফেরাসটা নিয়ে নাও, ফেরাসটা কিন্তু নেওয়া যাবে না। ফেরাসটা কিন্তু আমি নেই। ওকে, সো ফেরাস কিন্তু হবে না। ওকে, ফেরাস হবে না। ওকে, সো ক্যাফে ফর এখানে ফেরাস হবে না, কি হবে? ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপর নাইট্রোজেন, কার্বন, তারপর হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। ওকে, সো এখানে প্রশ্নে কি দেখো ভাইয়া, নিচের কোনটি ম্যাক্রোমৌল? আচ্ছা, ম্যাক্রোমৌল জানতে চাইছে, দেখো সালফার, ফসফরাস, পটাশিয়াম, তো সবগুলোই কি হবে আমাদের ম্যাক্রোমৌল হবে। এরপর দেখো ভাইয়া, উদ্ভিদের ভিন্নতার উপর
ভিত্তি করে সালোক সংশ্লেষণের সুবিধাজনক তাপমাত্রা কত? ওকে, সো আমাদের জানা হবে যে একটা হচ্ছে সি3 উদ্ভিদ আর একটা হচ্ছে সি4 উদ্ভিদ। ওকে, সো এগুলোর মধ্যে সি3 হচ্ছে একেবারে কম তাপমাত্রা আর সি4 হচ্ছে একেবারে বেশি তাপমাত্রা সহ্য করতে পারে। সো এই দুটাকে বিশ্লেষণ করে একটু মোটামুটি মাঝামাঝি একটা মান নেওয়া হয়েছে, সেটা হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে সাধারণত সালোক সংশ্লেষণের জন্য সুবিধাজনক, এটা নেওয়া হয়েছে। ওকে, সেটা একটু মুখস্থ রাখবা। সো দেন, নিম্নের কোনটি ম্যাক্রোমোলের উদাহরণ? ওকে, সো আমরা ম্যাক্রোমোলের উদাহরণ এই যে এইমাত্রই পড়লাম যে এমজিকে ফর নাইস জবস, তার মানে কি হবে, কে মানে পটাশিয়াম, পটাশিয়াম কি হবে আমাদের যে ম্যাক্রোমৌল হবে। ওকে, সো তারপর নেক্সট। ওকে, সো দেন, উদ্ভিদের শ্বসন কখন হয়? সো ভাইয়া শ্বসন তো দুই প্রকার, আমরা জানি সবাত শ্বসন, অবাত শ্বসন। ওকে, সো এটা তো দিনরাত 24 ঘন্টায় চলবে। শ্বসন তো দিনরাত 24 ঘন্টায় চলবে, সালোক সংশ্লেষণ আর রাত মানে শুধুমাত্র দিনে হবে, তাই না? তাহলে শ্বসন কি দিনরাত 24 ঘন্টায় আমাদের হয়ে থাকে, আমরা জানি। ওকে, সো তো তারপর, আদিকোষী জীবে শ্বসনের ক্রেবস চক্র সংঘটিত হয় মানে কোথায়? সো মনে রাখবা যে আমরা জানি যে শ্বসনের যে ধাপগুলো, এগুলোর মধ্যে গ্লাইকোলাইসিস বাদে বাকি যে ধাপগুলো আছে এগুলো সব কি হয়, মাইটোকন্ড্রিয়ার ভিতরে হয়। কিন্তু আদি কোষে তো কোষীয় বস্তুই ঠিকঠাক থাকে না। ওকে, সো তার যে কোষীয় বস্তুই যে ঠিকঠাক থাকে না, এই জন্য তার যে আদি কোষে জীবে শ্বসনের যে ক্রেবস চক্র আছে, এটাও কোথায় সংঘটিত হবে, আমাদের সাইটোপ্লাজমেই সংঘটিত হবে। আর প্রকৃত কোষে কোথায় হবে ক্রেবস চক্র? আমাদের মাইটোকন্ড্রিয়ার ভিতরে হবে। এখন আমরা জানি যে ক্রেবস চক্র এইটাতে যে মানে উৎপাদিত হয়, এটাকে আরেকটা বলা হয়, এটাকে বলা হয় সাইট্রিক অ্যাসিড চক্র। কারণ কি, এটাতে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়, এটাতে কি কি উৎপন্ন হয়, সাইট্রিক অ্যাসিড। ওকে, সাইট্রিক অ্যাসিড। ওকে, সো এটা একটু তোমরা বুঝে নিও, এটা কি হবে, সাইট্রিক অ্যাসিড হবে। ওকে, সো দেন নেক্সট। তারপর দেখো ভাইয়া, বলতেছে এখনো এনএডিএইচ প্লাস এইচ প্লাস হতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে কত অণু এটিপি উৎপন্ন হয়? ওকে, সো আমরা মনে রাখবো আমাদের যে এনএডিএইচ আছে, এক অণু এনএডিএইচ হতে, এক অণু যে এনএডিএইচ আছে, এনএডিএইচ আছে, এনএডিএইচ বা এনএডিএইচ প্লাস এইচ প্লাস হতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে কি তৈরি হয়, সিস্টেমের মাধ্যমে হয় হচ্ছে 3 অণু এটিপি, 3 অণু এটিপি। তো বাকি আরো কিছু আছে, যেমন আমরা যদি বলি এক অণু এফইডি হতে, এক অণু এফইডি হতে কয় অণু এটিপি তৈরি হয়, এটা হবে 2 অণু এটিপি তৈরি হয়। ওকে, 2 অণু এটিপি তৈরি হয়। সো তারপর যদি আমরা জিটিপি জানি, যে এক অণু জিটিপি হতে, এক অণু জিটিপি হতে এক অণু, এক অণু কি তৈরি হবে, এটিপি তৈরি হবে। সো এগুলো একটু মনে রাখবো। তাহলে এখানে কি জিজ্ঞেস করছে, এক অণু এনএডিএইচ হতে ইন্টু এইচ প্লাস হতে কি উৎপন্ন হয়, মানে কয় অণু এটিপি উৎপন্ন হবে, 3 অণু এটিপি উৎপন্ন হবে। ওকে, সো দেন, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ জারিত হয়ে কি উৎপন্ন হয়? ওকে, সো আমরা জানি যে গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়াটা আছে আমাদের, এটা হচ্ছে সবাত ও অবাত শোষণের সাধারণ ধাপ। ওকে, বা প্রথম ধাপ। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সাধারণত আমরা জানি এক অণু গ্লুকোজ হতে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, এক অণু গ্লুকোজ হতে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, ওই জানি, আমরা জানি। এবং এই গ্লাইকোলাইসিস সম্পর্কে আরো কিছু যদি আমরা জানতে চাই, গ্লাইকোলাইসিসকে বলা হয় ইএমপি পাথওয়ে। এবং এটার যে 1, 3 এবং 9 নাম্বার পাথওয়েটা আছে, মানে 1, 3 এবং 9 নাম্বার যে বিক্রিয়াটা আছে, 1, 3 এবং 9 নাম্বার বিক্রিয়াটা আছে, এটা হচ্ছে একমুখী, বাকি সব উভমুখী, বাকি সব উভমুখী। আর এবং এটাকে কি বলা হয়, ইএমপি পাথওয়ে, তিনজন বিজ্ঞানীর নাম অনুসারে। এবং এখানে যে আমরা সাইট্রিক অ্যাসিড আছে, এই সাইট্রিক অ্যাসিড কখন উৎপন্ন হয় আমরা বলছি, এটা হচ্ছে ক্রেবস চক্রে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। ওকে, সো দেন, ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। নেক্সট। সো এবার আমরা জীব প্রযুক্তি অধ্যায়ের এমসিকিউ গুলো সলভ করব। দেখো ভাইয়া, বলতেছে যে কোন এনজাইম দ্বারা প্লাজমিডের নির্দিষ্ট অংশ কাটা হয়? তোমাদের এটা জানা উচিত যে প্লাজমিডের নির্দিষ্ট অংশ কাটা হয় রেস্ট্রিকশন এনজাইম দ্বারা, কি দ্বারা, রেস্ট্রিকশন এনজাইম দ্বারা। এবং এই রেস্ট্রিকশন এনজাইমের কয়েকটা নাম আছে, এটাকে বলা হয় মলিকিউলার সিজার বা সূক্ষ্ম ছুরিকা। এটা দ্বারা কি কি হয়, প্লাজমিডের নির্দিষ্ট অংশকে কাটা হয়। ওকে, সো মনে রাখবা। তারপর হচ্ছে লাইগেজ, কোন এনজাইম দ্বারা প্লাজমিডের নির্দিষ্ট অংশ কাটা হয়, এটা হচ্ছে লাইগেজ। ওকে, সো আমরা জানি লাইগেজ। আচ্ছা, আম, তাহলে ভাইয়া, লাইগেজ দ্বারা আমাদের কি করে, লাইগেজ হচ্ছে আমাদের কোনো কিছু লাগাতে সহায়তা করে বা জোড়া লাগায়। অর্থাৎ এই যে প্লাজমিডটাকে কাটা হলো রেস্ট্রিকশন এনজাইম দ্বারা, লাইগেজ কি করে, সেটাকে জোড়া লাগায়। তারপর লাইপেজ, লাইপেজ তো আমরা জানি একটা হচ্ছে কি লিপিড জাতীয় পদার্থ। ওকে, সো মানে লিপিড পরিপাকে সহায়তা করে কি, লাইপেজ। ওকে, সো এটা তো এটার মধ্যে পড়ে না। তারপর হচ্ছে প্রাইমেজ। তো প্রাইমেজ হচ্ছে আরএনএ প্রাইমারকে যুক্ত করে, কি বললাম, আরএনএ প্রাইমারকে যারা যুক্ত করে সেটা হচ্ছে কি প্রাইমেজ। আরএনএ প্রাইমারকে যুক্ত করে কে, প্রাইমেজ। আরএনএ প্রাইমারকে যুক্ত করে প্রাইমেজ। তারপর দেখো ভাইয়া, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির জন্য কতটি ধাপ রয়েছে? এখানে অ্যান্সার দেওয়া হচ্ছে 8টি ধাপ। ওকে, সো এটা অনেক আগের কোশ্চেন, এটা মূলত খুব একটা মানে
ওয়াইজফুল কোশ্চেন না, কারণ তুমি এখানে ধাপ যতগুলা দিবা মোটামুটি ওই আকারে তোমার তোমার হবে, পরিবর্তিত হবে, তাই না? সো দেখো ভাইয়া, তুমি যদি এসএসসির বইতে দেখো তাহলে তুমি এখানে দেখবা যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির জন্য প্রায় 6টা ধাপ ধাপ আছে। ওকে, তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি তৈরির জন্য কয়টা ধাপ হবে? 8টা। ওকে, সেটা এক এক বই এক এক রকম দেওয়া আছে, সো তোমাদের বই থেকে তোমরা দেখে নিবা। ওকে, সো রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির জন্য ধাপ কয়টা? 8টা। তারপর, বাংলাদেশ কোন প্রাণী ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত? এটা মনে রাখবো যে বাংলাদেশ হচ্ছে আমাদের যে ওরিয়েন্টাল আছে ওই ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত, আমাদের যে ওরিয়েন্টাল আছে এই ওরিয়েন্টাল ইয়ার অন্তর্ভুক্ত। ওকে, সো তাহলে নেক্সট। আচ্ছা, সো তারপর দেখো ভাইয়া, ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ অণুকে কি বলে? এই ক্রোমোজোম বহির্ভূত যে বৃত্তাকার ডিএনএ অণু, এটাকে আমরা জানি এটা থাকে ব্যাকটেরিয়ার মধ্যে, এবং এটার নাম হচ্ছে প্লাজমিড। এখন প্লাজমিড কিন্তু মানে আমাদের ইয়ার জন্য, পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, মূলত যে কোনো ভার্সিটি পরীক্ষার জন্যই প্লাজমিড থেকে কোশ্চেন প্রায়ই এসে থাকে। ওকে, সো প্লাজমিড সম্পর্কে যদি আমরা একটু মানে ডিটেলসে জানতে চাই, তাহলে যেমন দেখো ভাইয়া, প্রথম কথা হচ্ছে আমাদের যে রিকম্বিনেন্ট ডিএনএতে প্লাজমিড ব্যবহৃত হয়। এখন এই রিকম্বিনেন্ট ডিএনএ ইয়াতে যেই দুইটা ব্যাকটেরিয়া সাধারণত মানে ইউজ হয় সেটা হচ্ছে ইকোলাই এবং অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফিসিয়েন্স। ওকে, এখান থেকে কিন্তু লাস্ট এগ্রিতে কোশ্চেন এসেছিল। ওকে, লাস্ট এগ্রি। ওকে, জাস্ট তোমরা যেহেতু কুমিল্লা ইউনিভার্সিটি তাও দেখে রাখতে পারো। কি বললো? যে ইকোলাই এবং অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফিসিয়েন্স, এই দুইটা কি হয়, যে মানে ব্যাকটেরিয়া, এই দুইটা ব্যাকটেরিয়ার রিকম্বিনেন্ট ডিএনএ তৈরিতে ব্যবহৃত হয়। আচ্ছা, তারপর আসো, তারপর আমাদের যে প্লাজমিড, এই প্লাজমিডকে সাধারণত আমরা বাহক অণু হিসেবে ব্যবহার করি। কি অণু হিসেবে ব্যবহার করি? বাহক অণু। কোথায় আছে আমরা যদি একটু দেখি যে প্লাজমিডকে কি অণু হিসেবে ব্যবহার করা হয়। ওয়েট, যে এটাকে বাহক অণু। তোমরা একটু জাস্ট দেখো, আমি একটু গুছিয়ে দিব, তোমাদেরকে গুছিয়ে পড়িয়ে দিব এইটা। ওকে, সো তার মানে প্লাজমিডকে কি হিসেবে ব্যবহার করা হয়? ভেক্টর বা বাহক অণু। ওকে, সো এখন এই যে প্লাজমিড, এই প্লাজমিড তো একটা ডিএনএ, তাই না? প্লাজমিডকে আমরা ডিএনএ বলি না? সো ডিএনএ যেহেতু, এই জন্য নিশ্চয়ই এটা দ্বিসূত্রক ডিএনএ হবে, এটা কিন্তু একসূত্রক ডিএনএ না। ওকে, সো ডিএনএ যেহেতু, এই জন্য এটা দ্বিসূত্রক ডিএনএ, এবং এটা ডিএনএ, এবং এটা কি বৃত্তাকার। এবং প্লাজমিড কি কিন্তু কোষ প্রতি অনেকগুলা থাকতে পারে, প্রায় 1,000 1 থেকে প্রায় 1,000 পর্যন্ত প্লাজমিড কিন্তু কোষ প্রতি ব্যাকটেরিয়াতে থাকতে পারে। ওকে, এবং এই যে প্লাজমিড, এটা কিন্তু ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ বাদে এটা হচ্ছে একটা এক্সট্রা ডিএনএ। এটা কি একটা এক্সট্রা ডিএনএ, যেটা খুবই অল্প সংখ্যক জিন ধারণ করে। এটা কি করে? খুবই অল্প সংখ্যক, এই যে ওয়েট, খুবই অল্প সংখ্যক জিন ধারণ করে। এটা কি করে? কি করে? খুবই অল্প সংখ্যক জিন ধারণ করে। ওকে, সো তারপর এটা আমরা একটু আগে পরে আসলাম, রেস্ট্রিকশন এনজাইম দ্বারা প্লাজমিড কাটা হয়। এবং মনে রাখবা, আমাদের যে ব্যাকটেরিয়ার মধ্যে যে সঞ্চালিত হয়, এটা কনজুগেশন নালীপথে বা কনজুগেশনের মাধ্যমে কি হয়, ব্যাকটেরিয়া সঞ্চালিত হতে পারে। আমরা জানি 3টা প্রকারভেদের মধ্যে একটা হচ্ছে কি কনজুগেশন নালীপথের মাধ্যমে। ওকে, সো তারপর কোনো কোনো প্লাজমিডের জিন বিশেষ ধরনের রাসায়নিক বস্তু, যেমন কলিসিন, ভিব্রিওসিন ক্ষরণ করে। সো এগুলা কি ভাইয়া, এগুলো যদি আমরা নিচ থেকে আরেকটু পড়ে নিই, যেমন দেখো, প্লাজমিড এর বিভিন্ন প্রকারভেদ আছে। প্লাজমিড প্রধানত কয় প্রকার? 3 প্রকার। এগুলোর মধ্যে একটা আছে এফ এফ প্রাইম প্লাজমিড। এফ থেকে মনে রাখবা, একে বলা হয় ফার্টিলিটি প্লাজমিড। ওকে, ফার্টিলিটি প্লাজমিড মানে কি, মানে এই যে এফ থেকে কি, ফার্টিলিটি প্লাজমিড বা এফ এফ প্রাইম প্লাজমিড, যা কিনা পিলির মাধ্যমে, মানে যে ব্যাকটেরিয়ার দেহ, এক দেহ থেকে আরেক দেহ যে সংযোগ স্থাপন, এটা তো পিলির মাধ্যমে করে না। এই পিলির মাধ্যমে সাধারণত কি হয়ে থাকে, আমাদের ব্যাকটেরিয়ার যৌন জনন হয়ে থাকে। ওকে, সো এফ এফ প্রাইম প্লাজমিড, এটা কিসের প্লাজমিড? এটা হচ্ছে ফার্টিলিটি প্লাজমিড। পরীক্ষাতে প্রশ্ন আসে যে ব্যাকটেরিয়ার যৌন জননে কোনটা সহায়তা করে, এটা হচ্ছে ফার্টিলিটি প্লাজমিড। ওকে, সো তারপর হচ্ছে আর প্লাজমিড। ওকে, সো আর প্লাজমিড মনে রাখবা, আর প্লাজমিড হচ্ছে অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন, বা আর 6 প্লাজমিড যাকে বলা হয় অ্যান্টিবায়োটিক ক্ষমতা সম্পন্ন। আর 6 দিয়ে 6 বোঝায়, মানে অর্থাৎ এটা 6টি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রতিরোধক্ষম, মানে প্রতিরোধ করতে পারে, 6টি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক কিন্তু প্রতিরোধ করতে পারে। আর দিয়ে বোঝা হচ্ছে রেজিস্ট্যান্স, অর্থাৎ মানে ব্যাকটেরিয়া তো সাধারণত মানে আমরা জানি কি যে কিছু কিছু অ্যান্টিবায়োটিক দিলে ব্যাকটেরিয়া এগুলো মারা যায়, কিন্তু এই আর 6 প্লাজমিডের কারণে ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিককেও মেরে ফেলতে পারে, অর্থাৎ অ্যান্টিবায়োটিক প্রতিরোধ সম্পন্ন হচ্ছে এই আর 6 প্লাজমিডের কারণে হয়ে থাকে। ওকে, সো তারপর হচ্ছে মানে কোল প্লাজমিড। সো কোল প্লাজমিড কি করে? কোলিসিন এবং ভিব্রিউসিন নামক যে পদার্থ, এগুলা ক্ষরণ করে। ওকে, সো এটা যদি আমরা একটু দেখি, প্লাজমিডে কোলিসিন নামক এক ধরনের প্রোটিন উৎপাদনকারী জিন থাকে। এগুলা কোল প্লাজমিড, এগুলোকে কোল প্লাজমিড বলে। আর কোলিসিন কি এক প্রকারের প্রোটিন, যা কিনা ইকোলাইকে ধ্বংস করতে সহায়তা করে। পরীক্ষায় আসে, ইকোলাইকে ধ্বংস করতে কে সহায়তা করে? এটা হচ্ছে কোলিসিন। আর যদি ভিভ্রিওসিনের কথা বলি, ভিভ্রিওসিন কাকে ধ্বংস করতে সহায়তা করে? এটা হচ্ছে ভিভ্রিও কলেরা। ওকে, ভিভ্রিও কলেরাকে ধ্বংস করতে সহায়তা করে কে? মানে কি বললাম, যে ভিভ্রিও কলেরাকে ভিভ্রিওসিন। ওকে, আর এই দুইটাই হচ্ছে একটা
প্রোটিন উৎপাদনকারী কি একটা জিন। ওকে, হোপফুলি বুঝতে পারছো। ওকে, সো প্লাজমিড সম্পর্কে এই ব্যাপারগুলো আমরা একটু পড়ে নিব। ওকে, সো হোপফুলি বুঝতে পারছো। আচ্ছা, আমরা যদি একটু ইয়াতে যাই, সো এটা পড়া হয়েছে। নেক্সট কি বলতেছি, যে ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার জিনকে কি বলে, আমরা প্লাজমিড বলি। ওকে, বাকিগুলো পড়ে নিস। আচ্ছা, এরপর দেখো ভাইয়া, কোন এনজাইম ডিএনএ কে খণ্ডিত করে। সো আমরা একটু আগে পড়ে আসলাম, ডিএনএ কে কাটতে সহায়তা করে কি, রেস্ট্রিকশন এনজাইম। ডিএনএ কে কাটতে সহায়তা করে কি, রেস্ট্রিকশন এনজাইম। আর তারপরে লাইগেজ কি করে, লাগায়, মানে জোড়া লাগায়। তারপরে যে প্রোটিয়েস মানে প্রোটিন পরিপাক করে, অ্যামাইলেজ হচ্ছে কি শর্করা পরিপাককারী এনজাইম। সো এগুলো তো এগুলোর মধ্যে পড়ে না, তাই না? প্রোটিন পরিপাককারী এনজাইমের কয়েকটা নাম বলো তো ভাইয়া। প্রোটিন পরিপাককারী এনজাইম হচ্ছে কি, আমাদের যদি বলি আমি, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এগুলো হচ্ছে কি প্রোটিন পরিপাককারী এনজাইম। আর অ্যামাইলেজ কি, অ্যামাইলেজ হচ্ছে ধরো টায়ালিন, তারপর মল্টেজ। আর এই টায়ালিন এবং মল্টেজ এই দুইটাই কিন্তু আমাদের লালা হতে নিঃসৃত হয়, এটা একটু মনে রাখবা। ওকে, টম মানে টম, এই যে টম আমাদের কি হতে নিঃসৃত হয়, আমাদের লালা হতে নিঃসৃত হয়। এগুলা কি, অ্যামাইলেজ বা শর্করা পরিপাককারী এনজাইম। আরেকটা আছে কি, যে মানে লিপিড পরিপাককারী এনজাইম আছে, সেগুলা কি লাইপেজ। ওকে, সো বা লেসিথিন, এগুলো হচ্ছে কি লিপিড পরিপাককারী এনজাইম। সো এই ছিল আম, আমাদের ক্লাস, আজকের ক্লাস। এবং এরই মাধ্যমে আমাদের যে জীব প্রযুক্তি অধ্যায়টা এটা শেষ হলো। তাহলে প্রথম পত্র কুমিল্লা ইউনিভার্সিটির সকল কোশ্চেন ক্লিয়ার হয়ে গেল। এখন ভাইয়া তোমাদেরকে আমি বলবো, এই কোশ্চেনগুলো যদি তোমরা ব্যাখ্যা সহ দেখো তাহলে কি হবে, না ভাইয়া এই কোশ্চেনগুলো আমরা দেখলাম, আমরা বিগত বছরে কিরকম কি টাইপের কোশ্চেন আসে সেই টাইপটা বোঝার জন্য এখন তোমাদের কাজ হচ্ছে আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ টপিকের প্রশ্নগুলো পড়ে ফেলা। ওকে, সো আমি যদি একটু সাজেশন দেই, যে বায়োলজি ফার্স্ট পেপারের জন্য কুমিল্লা ইউনিভার্সিটির জন্য আমাদের কি কি পড়তে হবে, তাই তো? সো প্রথম কথা হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটির যে কোশ্চেন অ্যানালাইসিস সেগুলো দেখতে হবে, এবং ইম্পর্টেন্ট টপিকগুলো ভালো করে বই থেকে পড়ে ফেলতে হবে। এবং এই যে কুমিল্লা ইউনিভার্সিটির কোশ্চেন অ্যানালাইসিস আমি আমার এই চ্যানেলে বা পেজে আমি সবগুলা ভিডিও দিব ইনশাল্লাহ। তোমাদের কাজ হবে যে এই কোশ্চেন অ্যানালাইসিস করে পড়ে ফেলা। ওকে, আমি ফ্রিতে এগুলা দিয়ে রাখবো। ওকে, সো এই ইম্পর্টেন্ট টপিকগুলো দেখে দেখে তোমাদের পড়ে ফেলতে হবে, আমি কিন্তু বেশ ব্যাখ্যা সহায় পড়াই। এখন তারপর এই কুমিল্লা ইউনিভার্সিটির তো মানে বেশ বেশি কোশ্চেন নাই, মাত্র অল্প কয়েকটা কোশ্চেন। তারপর তোমাদের কাজ হবে, কুমিল্লা ইউনিভার্সিটি যেহেতু জিএসটির মধ্যে ছিল, তার মানে জিএসটির মধ্যে যেই অন্যান্য যে ইউনিভার্সিটি আছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর খুলনা, তারপর আগে যেগুলো ছিল আর কি, মানে সব জিএসটির মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি একটু সহজ বা কুমিল্লা ইউনিভার্সিটির টাইপে কিন্তু কোশ্চেন করে থাকে। ওকে, খুব একটা ভিন্নতা নাই। তো তোমার কাজ হবে, যেহেতু এটা জিএসটির মধ্যে ছিল, জিএসটির কোশ্চেন ব্যাংকটাও ভালো করে সলভ করে ফেলা উইথ এক্সপ্লানেশন। ওকে, সো উইথ এক্সপ্লানেশন সলভ করা। এবং মেইন কথা হচ্ছে ভাই, ইম্পর্টেন্ট জিনিস সব ইউনিভার্সিটির জন্যই ইম্পর্টেন্ট, তাই এগুলো করলে তোমার কাজে লাগবে। এখন যদি তুমি কুমিল্লা ইউনিভার্সিটি এবং জিএসটি ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করে এরপরে সময় পাও, তোমার কাজ হবে বাকি যে আদার ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো একটু দেখা, যদি তোমার সুযোগ হয়। যেমন রাজশাহী ইউনিভার্সিটি আছে, তারপর চট্টগ্রাম ইউনিভার্সিটি, সেগুলো যদি তুমি চাও একটু দেখতে পারো। ওকে, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেনগুলোও কিন্তু অনেক বেশি মানে ইম্পর্টেন্ট এবং অনেক মানে কোয়ালিটিফুল হয়। ওকে, সো সেগুলোও তুমি পড়তে পারো। সো তোমার তুমি